আজকে আমাদের 5 নাম্বার ক্লাস, ট্যাক্স সেটিংয়ের ক্লাসটা আজকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আগের দিন বলছিলাম যেটা, যে যে ক্লাসটা প্রিভিয়াস ক্লাসে আমাদের একটা জিনিস অর্থাৎ কোম্পানি ইনফরমেশন সেটিং, এইখানে ম্যানেজ ইউজার এবং সুইচ মাল্টিপল কোম্পানি, এটা একটু আমরা আগে দেখবো। তারপরে এসে ট্যাক্স সেট যে বিষয়গুলো সেগুলো আমরা করবো। ঠিক আছে, তো সেটা একটু দেখে আসি আমরা। কেননা এটা ছিল হচ্ছে টপিকে ছিল আপনার এইখানে কোম্পানি ইনফরমেশন সেটিং 3 নাম্বার ক্লাসের টপিকে ছিল। আমরা হয়তো স্কিপ করে সময় স্বল্পতার কারণে এখানে থেকে একটু দূরে সরে গেছিলাম, যার কারণে ওইটা আগে একটু কভার করবো, তারপর ট্যাক্সের ক্লাসে শুরু করবো। এখানে যে অপশনটা আছে কোম্পানি ইনফরমেশন সেটিং, এখানে আমরা আগে একটু যাব। কোম্পানি ইনফরমেশন সেটিং আপনার এখানে যে কোম্পানি ইনফরমেশন সেটিংয়ে যে আপনার মাল্টিপল কোম্পানি এবং হচ্ছে আপনার ম্যানেজ ইউজার, এই ব্যাপার দুটো একটু দেখবো। এখন ম্যানেজ ইউজার এবং মাল্টিপল কোম্পানি, এখান থেকে হচ্ছে আমরা সুইস কোম্পানিতে যেতে পারবো আর স্যাম্পল কোম্পানি। এখন এটা কাদের জন্য? এটা আছে যখন আপনার দুটো কোম্পানি থাকবে। অনেকের আছে শুধু স্যাম্পল কোম্পানি, বিষয়টা একটু খেয়াল করবেন। স্যাম্পল কোম্পানি আছে অনেকের, সুইস কোম্পানিটা নাই। আমার এখানে আরেকটা অ্যাকাউন্ট করা আছে, অর্থাৎ যেখানে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি প্লাস আরও কিছু ধরনের একটা কোম্পানি করার সুযোগ আছে, যেখানে সুইস কোম্পানি, অনেকে সুইস কোম্পানিটা শো করবে না, শুধু স্যাম্পল কোম্পানি থাকবে। তা আমি দেখাই দিব কিভাবে কি করতে হয়। তা আমরা আগে যাব হচ্ছে অ্যাক্সেস দেওয়া, যে আমরা যে কাজ করব বায়ারের সাথে, সেই অ্যাক্সেসটা আমরা কিভাবে পাবো। আমরা তো অবশ্যই আমাদের অ্যাকাউন্টে প্র্যাকটিস করব, আমরা কাজ করব হচ্ছে বায়ারের অ্যাকাউন্টে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস কিভাবে পাবো। এখন এখানে আমার আরেকটা সফটওয়্যার আছে, এখানে লগ ইন করার প্রয়োজন। আমি আরেকটা সফটওয়্যার আপনাদের সামনে দেখাবো, একদম ডিরেক্ট লগ ইন করে। আমি আগের থেকে লগ ইন করে রাখতে পারতাম, আমি কিন্তু আগের থেকে লগ ইন করি নাই। এখন হচ্ছে আমি দেখাতে চাচ্ছি আপনাদের, যে যাতে করে এখান থেকে আমি লগ ইন করে আপনাদের দেখাতে পারি ফ্লুয়েন্টলি। ঠিক আছে, যে কিভাবে আমরা অন্য একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাক্সেস দিব, বা আমরা কিভাবে অ্যাক্সেস পাবো অন্য প্রতিষ্ঠানের সাথে। ঠিক আছে, যাতে করে আমাদের সহজে বুঝতে পারবো। যে আগে থেকে লগ ইন করে রাখলে বুঝতে পারতেন যে না কিছু আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতো। এজন্য দুটো অ্যাকাউন্ট আমি আলাদাভাবে এখানে একটু করতে চাচ্ছি। এটা আমার কোন জিমেইল দিয়ে করা আমি একটু দেখবো আগে, কারণ এই অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা খুবই সেন্সিটিভ। এবং এখানে মানে অনেক কিছু হাইড রাখা যায়, আবার অনেক কিছুর অ্যাক্সেস দেওয়া যায়। মানে একই প্রতিষ্ঠানে বা একই আপনার ধরেন বায়ার অনেক কিছু আপনার কাছ থেকে হাইড রাখতে পারে। ঠিক আছে, তার মানে আপনাকে কিছু অ্যাক্সেস দিতে চাচ্ছে, কিছু অ্যাক্সেস দিতে চাইবে না, এরকম থাকে। এখানে অনেক কিছু আছে, কেননা ফিনান্সিয়াল আপনাকে একটা দিয়ে কাজ করাবে, সেখানে আপনাকে সব অ্যাক্সেস দিতে হবে এটার কোনো মানে নাই। আপনাকে অ্যাক্সেস ভাগ করেও দিতে পারে, সেক্ষেত্রে একটু লিমিটেশন রেখে অ্যাক্সেসটা আপনাকে দিবে। তাহলে আমি এখানে একটু লগ ইন করবো আমার অন্য একটা অ্যাকাউন্টে, যেটা আমার এখানে আছে 3, এটা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমি এই ট্যাবে লগ ইন করবো। সরি, আপনাদের যে ট্যাবে লগ ইন করা হয়েছে এইটা আরেকটা ট্যাবে আমি একটু করতে চাচ্ছি লগ ইন, কেননা এখানে 4 যেটা সেটা লগ ইন করা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি এখানে করি। এখানে করলে আরও ফ্লুয়েন্টভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন আমার ওই ট্যাবে একটা লগ ইন করা আছে। ধরেন এটা আমি বায়ার অ্যাকাউন্ট লগ ইন করতেছি। বায়ার অ্যাকাউন্ট লগ ইন করলে এটা একটু কেটে দিই। বায়ার অ্যাকাউন্ট যেখানে লগ ইন করতেছি, এইখানে আমি অ্যাক্সেস একটা থেকে আরেকটায় কীভাবে অ্যাক্সেসটা নিব সেইটা আমি দেখব। দুটো অ্যাকাউন্ট না থাকলে একসাথে আপনার অ্যাক্সেসটা এখান থেকে দেখতে পারবেন, ক্লাসটা দেখতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যাক্সেস দিতে হলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাক্সেস দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাকে তো অ্যাক্সেসটা বায়ার দিবে, উনি কিভাবে দিবে? ওনার অ্যাকাউন্টে উনি আমাকে অ্যাক্সেস দিবে, আমি আমার জিমেইলটা দিব। এখন সেক্ষেত্রে এখানে দেখার কি আছে? দেখার ব্যাপারটা হচ্ছে এই, যে অনেক বায়ার থাকবে যে আমি অ্যাক্সেস দিতে পারি না, সেই বায়ার অ্যাক্সেসটা দিতে হয় কি করে এটা জানে না। কারণ এনারা ম্যাক্সিমাম বিজনেসম্যান যাদের সাথে আপনি কাজ করবেন, উনি হয়তো অ্যাকাউন্টিং বা বুক কিপিং এর কাজে আপনাকে হায়ার করবে। এখন উনি যদি না জেনে থাকে যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তাহলে ওনাকে নিয়ে একটা লাইভ সেশন করে বা ওনার এনএডএক্স বা টিম ভিউয়ার বা জুমে এনে কিভাবে অ্যাক্সেসটা আমরা নিব,
যে ওনাকে দেখাতে সহযোগিতা করব, পাশাপাশি আমরা কিভাবে অ্যাক্সেসটা নিব, এটা হচ্ছে মূল আমাদের দেখার বিষয়। যে আমরা যদি জেনে থাকি, তার মানে আপনি যদি ওই অ্যাক্সেসটা দেওয়া নেওয়া না জানেন, ওই বায়ারকে যদি সেভাবে অ্যাক্সেসটা উনি যদি না দিতে জানে, তাহলে যদি আপনি অ্যাক্সেসটা না নিতে পারেন, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, ওই অর্ডারটা আপনার হাত ছাড়া হবে। আপনি যদি অ্যাক্সেসটা দিতে জানেন বা নিতে জানেন, তাহলে কিন্তু ওনার অ্যাকাউন্টে ঢুকে বা ওনাকে সহায়তা করে ওনার থেকে আপনি কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাবেন। মোট কথা হচ্ছে এই। তো অ্যাক্সেসটা দেওয়া নেওয়া না শিখলে হয়তো এই সুযোগটা আমরা হাত ছাড়া হবে, ওই অর্ডারটাই আমাদের হাত ছাড়া হবে। একটু দেখি এটা ওপেন হোক। আচ্ছা, এর পাশে আমরা একটু স্যাম্পল কোম্পানি দেখে আসি, ওটা ওপেন হতে থাকুক, আমরা একটু স্যাম্পল কোম্পানি দেখে আসি। স্যাম্পল কোম্পানি হচ্ছে কুইক বুকসের এখানে এসে এই যে গিয়ার আইকনে যাবেন, গিয়ার আইকনে এসে স্যাম্পল কোম্পানি, আপনাদের সুইস কোম্পানিটা থাকবে না, আপনাদের স্যাম্পল কোম্পানি থাকবে। স্যাম্পল কোম্পানিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন ওপেন স্যাম্পল কোম্পানি। ঠিক তার মানে কি, আপনার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে কিন্তু অবশ্যই আপনার নাম লেখা আছে, নামের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নামটা দিয়েছেন। এরপরে যখন ফার্ম নেম দিতে হয়েছে তখন কিন্তু ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি ডাটাবেজ অনুযায়ী আমরা এই নামটা দিয়েছি। এখন যদি মানে আপনার যদি মনে করেন যে আমি কি এই অ্যাকাউন্টে শুধু ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির হিসাব রাখতে পারবো, আর কি কোনো হিসাব রাখতে পারবো না? অবশ্যই পারবো। আমি প্রথম দিন বলছিলাম যে কারোর যদি একাধিক প্রতিষ্ঠান হয়, যে আপনি ওনার একজন কিন্তু দুইটা তিনটা ব্যবসা আপনার আছে, ধরেন একটা ফার্মাসিউটিক্যাল আছে সাপোজ, আর একটা ই কমার্স আছে, আর একটা থাকতে পারে কি বলে রিয়েল এস্টেট, এ ধরনের থাকতে পারে। সেক্ষেত্রে আপনি একই কুইক বুকসে, এটা হচ্ছে সবচেয়ে কুইক বুকসের মানে কি বলে সব থেকে সুন্দর বিষয়, যে একই সফটওয়্যারে কোম্পানি সুইচ করে দুই তিনটা প্রতিষ্ঠানে আপনি হিসাব বা বুক কিপিং করতে পারবেন বা অ্যাকাউন্টিং করতে পারবেন। এখন এখানে ওপেন স্যাম্পল কোম্পানি, আমরা ক্লিক করছি স্যাম্পল কোম্পানিতে। আপনাদের আমি আবার একটু দেখাই, এখানে একটু ইনশিওর করার ব্যাপার আছে, কেননা অনেকে আমার এখানে সুইস কোম্পানি দেখতেছেন, আমি কিন্তু আরেকটা কোম্পানি এখানে ক্রিয়েট করছি বিদায় সুইস কোম্পানি দেখতে পারতেছেন। আপনাদের কিন্তু সুইস কোম্পানিটা প্রথমে থাকবে না, আপনারা স্যাম্পল কোম্পানিতে ক্লিক করবেন, তারপরে একাধিক প্রতিষ্ঠান যখন থাকবে তখন সুইচ করার অপশনটা আসবে। তাহলে আমরা এখানে ক্লিক করছি স্যাম্পল কোম্পানিতে, স্যাম্পল কোম্পানিতে পর ওপেন স্যাম্পল কোম্পানি আসছে। এখানে বলছে ইফ ইউ ওপেন এ স্যাম্পল কোম্পানি ইউ উইল বি সাইন আউট অফ ইউর কারেন্ট ফার্ম, মানে এই ইউনিক ফার্মাসিউটিক্যালের থেকে আমি সাইন আউট হয়ে যাব। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস, আমি কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, তার মানে ইউনিক ফার্মাসিউটিক্যাল থেকে এখন আউট হয়ে যাব, আউট হয়ে আমি নতুন একটা স্যাম্পল কোম্পানি ক্রিয়েট করব। আর যখনই স্যাম্পল কোম্পানি ক্রিয়েট করব তখন কিন্তু আমি সুইচ করতে পারবো একটা থেকে একটাই, মানে কখন আমি ইউনিক ফার্মাসিউটিক্যালে ঢুকতে চাচ্ছি, কখন অন্য প্রতিষ্ঠানে ঢুকতে চাচ্ছি, এগুলো কিন্তু সব আমি এখান থেকে দিতে পারবো। আচ্ছা, মিটে একটু কেউ একটু লিখে দেন তো যে দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, একজন কেউ একটু লিখে দেন। একজন মেসেঞ্জারে লিখছে যে দেখা যাচ্ছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন? কেউ একজন একটু লিখে দেন দেখা যাচ্ছে কিনা, মেসেঞ্জারে হোক বা গুগল মিটের চ্যাট বক্সে হোক, একটু লিখে দেন। যদি দেখা না যেয়ে থাকে তা আপনারা একটু দেখবেন যে আপনাদের দিক দিয়ে নেটওয়ার্কে ইস্যু একটা ব্যাপার আছে, এই যে যাচ্ছে একজন বলছে দেখা যাচ্ছে, তার মানে আপনিও দেখতে পাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো আপনার ওখানে শো করতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। এই স্যাম্পল কোম্পানিটা ওপেন হতে একটু সময় নেবে, কেননা নতুন একটা কোম্পানি সেট আপ, একটু আমরা অপেক্ষা করব। সরি, রেকর্ডিংটা অফ হয়ে গেছিল। আচ্ছা, আমি আবার একটু বলতেছি, এখানে এই সেটিংয়ে এসে আমরা এইখানে যে ওই যে আমাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন ছিল, এখানে স্যাম্পল কোম্পানি এর নিচে স্যাম্পল কোম্পানি ছিল, স্যাম্পল কোম্পানিতে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু এটা স্যাম্পল কোম্পানিতে চলে আসছি। স্যাম্পল কোম্পানিতে চলে এসে আমরা দেখতেছি বায়ার ভার্সন। এই বায়ার ভার্সনটার যাদের চেহারা দেখা হয় নাই, যে বায়ার ভার্সনটা আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটায় কি তফাৎ আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখবেন অনেক কিছুর সাথে ম্যাচিং নাই, এবং আমরা বলছিলাম যে বায়ার ভার্সনে অনেক ফিচার বেশি আছে, যেটা অ্যাকাউন্টেন্ট ভার্সনে একটু ফিচার বেশি আছে, যেটা বায়ার ভার্সনে নাই। আমরা একটু দেখি প্লাস নিউ আইকনে দেখেন, এখানে আরো অনেক কিছু ছিল আমাদের টিমে, বা এখানে আরো কিছু ছিল, এখানে যা আছে সবকিছু আছে। আবার এইখানে আসি গিয়ার আইকন বা সেটিং আইকনে, এখানে স্যাম্পল কোম্পানি সুইচ কোম্পানি কিন্তু নাই বায়ার ভার্সনে। ঠিক আছে, এখান থেকে এটা করতে হবে, এইখান থেকে এই স্যাম্পল কোম্পানি এখানে ধরেন একটা আছে। আর ব্যাক টু প্র্যাকটিসে গেলে আমরা আবার কিন্তু সেই অ্যাকাউন্টেন্ট ভার্সনে চলে যাবো। এভাবে কিন্তু সুইচ করে যখন একটা কোম্পানি ক্রিয়েট করা হবে, সেক্ষেত্রে কিন্তু এই সুইচ করার অপশনটা আসবে। ঠিক আছে, আর এখন হচ্ছে আমরা যেটা চলে আসছি, আমরা কিন্তু সুইচ করে অর্থাৎ স্যাম্পল কোম্পানিতে চলে আসছি, আলাদা একটা স্যাম্পল কোম্পানিতে আমরা চলে আসছি। আর এইখানে যেটা দেখালাম, সরি,
এই পপআপটা ওপেন হওয়ার সময় এখানেও মনে করেন স্ক্রিনে থাকতে হয়, তা দুই তিন দিকে খুলে নিলে সেখানে যদি আমার এখানে স্টে না করা হয় সেক্ষেত্রে এরকম মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়। এখন এখানে কথা হচ্ছে যে আমার যদি কোম্পানি নিউ কোনো কোম্পানি এখানে সুইচ করি, যখন আপনি ধরেন আলাদা বায়ার ভার্সনে যাবেন তখন কিন্তু এই কোম্পানিগুলো ক্রিয়েট করে অপশন আছে। আর এখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে কিভাবে আমরা স্যাম্পল কোম্পানিতে যাইতে পারবো এবং সুইচ কিভাবে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে সুইচ করতে পারবো। ঠিক আছে, এখন এখানে যদি আপনার একটু দেখেন যে দুটো মানে অ্যাকাউন্টের ভিতরে কি কি ডিফারেন্স আছে, এটা রেকর্ড থাকবে অবশ্যই, আপনারা একটু মিলায় দেখে নেবেন যে এই অ্যাকাউন্টেন্ট ভার্সনের সাথে এইটার ডিফারেন্সটা কি কি। এটা দেখলে হয়তো আপনাদের একটু ধারণাটা স্বচ্ছ হবে যে না এই দুটোই ডিফারেন্স হচ্ছে এই, কেননা এটা প্রিমিয়াম দিয়ে নিতে হয়। শুধু স্যাম্পল কোম্পানির ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সুযোগটা দিচ্ছে কুইক বুকস। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই পাশে এই পপআপে সরে যাবে। এখন আমরা একটু ব্যাক করি, ব্যাক করে এসে এইখানে আমাদের যে স্যাম্পল কোম্পানির অপশনে গেছিলাম কিন্তু এখানে কিন্তু সেই স্যাম্পল কোম্পানি এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন যদি আপনি করে করেন সুইচ ফ্রম অ্যাকাউন্টেন্ট ভিউ টু বিজনেস ভিউ, এখান থেকে গেলে আমার বিজনেস ভিউতে কিন্তু আবার চলে যেতে পারবো, অ্যাকাউন্টেন্ট ভিউ থেকে বিজনেস ভিউতে চলে যেতে পারবো। আর এই ম্যানেজ ইউজারের থেকে আমরা হচ্ছে আমরা যেমন টিমের থেকে ইউজার মানে দিব এখন, আর ম্যানেজ ইউজারের থেকে কিন্তু বায়ার ভার্সনে আমরা ম্যানেজ ইউজারের থেকে আমরা অ্যাক্সেসটা দিব। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন দিব কোথা থেকে? টিম থেকে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট ভার্সনে অ্যাক্সেস দিব টিম থেকে, আর এখানে বায়ার ভার্সনে দিব ম্যানেজ ইউজার থেকে। মানে যে যে ডিফারেন্সগুলো আপনাদের এই অ্যাকাউন্টেন্ট ভার্সনের একটা ফ্রি যেতে আপনি প্রতি মাসে এক একটা করে কোম্পানি ক্রিয়েট করে যাতে করে ইউজ করতে পারেন সেই সুযোগও আমি দিব। তার মানে আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া বায়ার ভার্সন আপনারা ফ্রিতে নিতে পারবেন, সেটা আমি দিব। কিন্তু সুইচ কোম্পানি করলে বা স্যাম্পল কোম্পানিতে গেলে যে আর একটা কোম্পানি ক্রিয়েট হয়ে গেলে সেই ক্ষেত্রে কীভাবে সুইচ করতে হবে সেই বিষয়টা আশা করি আমি একটু দেখাতে পারছি। ঠিক আছে, এখন কোম্পানি ক্রিয়েটের অপশনটা যদি আপনাকে এখানে না দেয়, শো না করে, সব সব ভার্সনে কোম্পানি ক্রিয়েটের অপশনটা দেয় না, বায়ার ভার্সনে দেয়। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে এটা করলাম, আমরা কিন্তু এখন ক্রিয়েটের অপশনটা আমাদের কিন্তু এখানে আসতেছে না, কিন্তু বিগতবারের আপডেটেও কিন্তু এখানে সেই কোম্পানি ক্রিয়েটের অপশনটা আসছিল। এখন এটা আপডেট হয়ে কুইক বুকস কখন কোন রুল রেগুলেশন চেঞ্জ করবে এটা কিন্তু সম্পূর্ণ তার ব্যাপার, তাদের প্রোডাক্ট তাদের ব্যাপার। আমি আগের ব্যাচের যেখানে দেখাতে পারছিলাম যে একটা অ্যাকাউন্ট মানে কোম্পানি কিভাবে ক্রিয়েট করে সেই ভিডিওটা আপনাদের একটু দিয়ে দিব, এখান থেকে বড়জোর 4 থেকে 5 মিনিট, এইটা আপনারা এখান থেকে একটু দেখবেন। ঠিক আছে, আগের ব্যাচের যে এই কোম্পানি ক্রিয়েটের ব্যাপারটা একটু দিয়ে দিব, এখানে দেখা যাচ্ছে না, এখানে সে শো করতেছে না কোম্পানি ক্রিয়েটের অপশনটা। ঠিক আছে, কিন্তু সুইচ করতে পারলাম আমরা, সুইচ করে অন্য একটা কোম্পানিতে কিভাবে সুইচ করবো সেটা কিন্তু আমরা দেখলাম। আর স্যাম্পল কোম্পানি ক্রিয়েটের যে অপশনটা এখানে শো যদি না করায় সেক্ষেত্রে আমার এখানে কোনো হাত নাই, এটা আবার অন্য মাইন্ডে কেউ নিয়েন না, কেননা এখানে আগে যে অপশনটা ছিল এখানে কোম্পানি ক্রিয়েট, স্যাম্পল কোম্পানিতে ক্লিক করলে ওখানে ক্রিয়েট করার অপশন আসতো। আর এখন সেই অপশনটা মানে প্রতিনিয়ত কুইক বুকস আপডেট হয়ে হয়তো সেটা কিন্তু অফ করে দিয়েছে, যার কারণে এইখানে কিন্তু সুইচ করে আমরা যাইতে পারছি কিন্তু স্যাম্পল কোম্পানি আমরা দেখতে পারলাম না। ঠিক আছে, স্যাম্পল কোম্পানি থেকে আমরা সুইচ করতে পারলাম কিন্তু মানে আরেকটা কোম্পানি ক্রিয়েট করার অপশন কিন্তু এখন আমাদের দিচ্ছে না কুইক বুকস, যেহেতু আমাদের যে লিমিটেশন দিয়ে রাখছে আমাদের অ্যাকাউন্টেন্ট ভার্সনে কিছুটা আপডেট যে মানে হওয়ার পরে এটুকু দিয়ে রাখছে, এটুকু আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, যদি এটি ব্যাপারে কারোর কোনো কোশ্চেন থাকে ক্লাস শেষে আমাকে অবশ্যই বলবেন যে না আমরা এটা দিয়ে স্যাম্পল কোম্পানিতে গেলাম, সুইচ কোম্পানিতে আমরা সেটা তো করতে পারলাম না বা সেটা শো করলো না, শো না করলে তো মনে করেন কারোর কিছু করার থাকবে না, স্বাভাবিক এটা। ঠিক আছে, এখন আমরা এই ম্যানেজ ইউজার দেখেন এখানে বায়ার ভার্সনে ম্যানেজ ইউজার দিয়ে যে কাজটা করবেন, আর আমরা আমাদের অপশন থেকে এই টুলসের ভিতরে সরি এখানে টিম আছে, টিম আমাদের এখানে গিয়ার এখানে গেলে টিম আছে, টিমের ভিতরে আমরা ইউর টিম। ঠিক আছে, সেখান থেকে আমরা কিন্তু অ্যাক্সেসটা দিতে পারবো। আর বায়ার ভার্সনে ম্যানেজ ইউজার থেকে আমি বলছিলাম কিছু কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে এখানে, এছাড়া আর কিছু না। তার মানে কুইক বুকসের ফিচারেই দেখেন কোনোটাই ম্যানেজ ইউজারে পাচ্ছেন, আবার এখানে অ্যাকাউন্টের ভার্সনে টিমে পাচ্ছেন। তাই এই অ্যাক্সেস দেওয়ার সিস্টেমটা কি এটা দেখলে আশা করি আপনাদের মানে ধারণা ক্লিয়ার হবে। একটু করলে কেমনটা আসে একটু দেখেন, যেমন আমার এখানে কিন্তু চুজ ইওর কোম্পানি বলা আছে যে আমার কিন্তু এখানে একটা একটা প্রতিষ্ঠান আছে, আমার এই ভার্সনটা কি এটা কিন্তু ওই বায়ার ভার্সন না। এই দেখেন কিউবি অ্যাকাউন্ট্যান্ট কোম্পানিজ অর্থাৎ কুইক বুকস অ্যাকাউন্ট্যান্ট কোম্পানিজ, এখন আমার এখানে আছে একটা ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। এখন এখানে যদি আপনি চান যে সাইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখানে ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। আর এখানে আমার যদি একাধিক কোম্পানি থাকতো তাহলে আমি চুজ করে যে এখান থেকে আমার 10টা কোম্পানি আছে, আমি ইউনিক ফার্মাসিউটিক্যাল একটা এখানে ঢুকতেছি, যদি আমার নিচে আরো কয়েকটা থাকতো, আমার যদি আরো বেশি অ্যাকাউন্ট
ক্রিয়েট করতাম তাহলে কিন্তু এখানে আমার সেই অপশনগুলো আসতো। এখন এখান থেকে আমি কি করতে পারবো, এটা পেন টু টপ করতে পারবো, হাইড করতে পারবো। এখন আমি একটা কোম্পানি আর একটা ক্রিয়েট করতে গেছিলাম, এখানে সেই কোম্পানির কোনো নেম ছিল না। এখন আমার এখানে কোম্পানির নেম যেটা নেই সেটাও আমি এখানে লগ ইন করতে পারবো, ঠিক আছে। কিন্তু লগ ইন করতে গেলে আমার হবে কি, জাস্ট অ্যাকাউন্টে যাওয়া হবে, কিন্তু কুইক বুকসে যাওয়া হবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এখান থেকে আমি একটু ব্যাকে আসবো, যে না ওই কোম্পানিতে আমি যাইতে চাচ্ছি না, আমি ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসিতে যাইতে চাচ্ছি। মানে জাস্ট বোঝালাম যে অন্য একটা প্রতিষ্ঠান থাকলে, অন্য একটা কোম্পানি থাকলে আপনি কিভাবে লগ ইন করবেন, জাস্ট এতটুকু। যে একই সাথে তখন আপনার এই পপ আপে থাকবে যে এখানে যেমন ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি আসছে, সেখানে নিচে কিন্তু আরো কয়েকটা অপশন আপনার আসবে। এটা হচ্ছে মূল ব্যাপার। একদিক গেলে আর একদিক হয় না। আচ্ছা, ধরেন এইখানে আমার একটা অ্যাকাউন্ট, এটা ধরেন বায়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, বা এইটা আমার অ্যাকাউন্ট, আর আমি যেটা কাজ করতেছি এটা বায়ার অ্যাকাউন্ট। আমার তো দরকার হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস আনা, তাই না? এখন এই অ্যাক্সেস আনতে হলে আমার কোথায় যাইতে হবে? আমি একটু আগে দেখালাম যে এইখানে এই যে গিয়ার আইকনের এই যে অপশনটা, এখানে কিন্তু বায়ারের ওইখানে, সরি এইখানে এই জায়গায় এই যে কোম্পানি সেটিং এর নিচে ম্যানেজ ইউজার, বায়ারের অ্যাকাউন্টে ম্যানেজ ইউজার আমি কিন্তু দেখাই দিলাম। আর আমাদেরটা কি, ইওর টিম, এই যে ইওর কোম্পানির আন্ডারে ইওর টিম। স্যাম্পল কোম্পানিতে কোথা দিয়ে যাবো, এইখান দিয়ে যাবো। আর ইওর টিমের মাধ্যমে কি করবো, আমরা অ্যাক্সেস দিব। আর এই সেম জিনিসটা বায়ারের অ্যাকাউন্টে কি নামে আছে, কেবল কোম্পানি মানে সেটিং এর নিচে এরকম জায়গায় এখানে আছে ম্যানেজ ইউজার নামে, কিন্তু প্রসিডিউর কিন্তু সেম। এখন এইখান থেকে আমি অ্যাক্সেস দিব। দেখেন ইওর টিমে ক্লিক করলাম, ইওর টিমে ক্লিক করে আমি অ্যাক্সেসটা দিব। অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমার তিনটা জিনিস এখানে মাথায় রাখতে হবে: ইউজার, রোলস, সার্টিফিকেশন। এখন ইউজার আমি দিতে পারি যে কাউকে, কিন্তু তার রোলটা হবে কি, তাকে কি কি জন্য তাকে আমি ইউজার দিব, এটা একটা ব্যাপার। এখন এখানে আমি দেখব যে আমার কোন মেইল দিয়ে এটা খোলা। এই যে 3 দিয়ে, আমাদের জিমেইল এটা 3 দিয়ে, তার মানে এটা আমার প্রাইমারি অ্যাডমিনে যে মেইলের আন্ডারে অ্যাকাউন্ট খোলা থাকবে। ধরেন আপনার যে জিমেইল থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইলটা এই, আপনার প্রত্যেকের অ্যাকাউন্টটা সেম। আমি বলছি হ্যান্ড রাইজ করবেন না, একটু ইসে লিখে দেন, মেসেঞ্জারে একটু লেখেন। হ্যান্ড রাইজ করলে ওদিকে আমার এখন কনভার্ট হইতে হবে, এদিকে মানে সফটওয়্যারে লোডিং নিচ্ছে, আবার ওদিকে যদি আপনারা ইয়ে করেন, একটু লিখে দেন, মেসেঞ্জারে একটু লিখে দেন, আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনারা যে যে জিমেইল থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইলটা এখানে আসবে, যে ফার্স্ট নেম লাস্ট নেম দিছিলেন যে নামে অ্যাকাউন্টটা, সেটা এখানে আসবে, এবং প্রাইমারি অ্যাডমিন রোলটা এখানে এই মেইলের প্রাইমারি অ্যাডমিন, কেননা এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাকশন এখানে এডিট করা যাবে, ঠিক আছে। ভিউ ইউজার অ্যাক্টিভিটি, কি কি মানে অ্যাক্টিভিটি করতেছে ওই ইউজার, যাকে এই ধরেন এই ইউজার কি কি অ্যাক্টিভিটি করছে, এখানে ক্লিক করলে সব অ্যাক্টিভিটি দেখা যাবে। এখন আমরা যাব, তাহলে এই ইউজার পারসনটাই, এই ইউজার এখান থেকে সার্চ করা যাবে, আবার এখান থেকে অ্যাড করা যাবে। এখন আসি রোল, কোন ইউজারের রোল কি কি। এখানে অনেকগুলো রোল আছে, কোম্পানি অ্যাডমিন রোল আছে, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসের রোল আছে, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস উইদাউট পে রোল, মানে সব অ্যাক্সেস দিব কিন্তু পে রোলের অ্যাক্সেসটা দিব না, এটা একটা রোল আছে। স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, আপনাকে যদি কেউ শুধু কাস্টমার্স এবং সাপ্লায়ার্সের, হয় কাস্টমার বা সাপ্লায়ার অ্যাড করার জন্য, না হলে তাদের সংক্রান্ত যে কোনো কাজ যদি করতে দেয়, তাহলে কিন্তু শুধুমাত্র লিমিটেড অ্যাক্সেস দিয়ে দেবে, যে আপনি শুধু কাস্টমার এবং সাপ্লায়ার সংক্রান্ত কোনো কাজ ছাড়া আর কিছু করতে পারবেন না। তার মানে কোন কোন অ্যাক্সেস দেওয়া যায়, কোন কোন ধরনের অ্যাক্সেস দেওয়া যায় সেটা একটু দেখেন। এখান থেকে কয়েকটা রোল এখান থেকে দেওয়া যায়। এরপর আছে কি স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার্স অনলি, আপনাকে এমন অ্যাক্সেস দিল যে, বা কাজটা দিল যে শুধু কাস্টমার কেন্দ্রিক, ধরেন ইনভয়েস নিয়ে আপনাকে কাজ দিল, কিন্তু সেক্ষেত্রে যদি ওই বায়ার জেনে থাকে তাহলে কাস্টমার অনলি এই অ্যাক্সেসটা আপনাকে দিবে। এরপরে আছে স্ট্যান্ডার্ড লিমিটেড সাপ্লায়ার্স অনলি, শুধু সাপ্লায়ার নিয়ে কাজ করাবে, সে কিন্তু সাপ্লায়ার আপনাকে কাজ দিবে, সাপ্লায়ারের অ্যাক্সেস দিয়ে দিবে, লিমিটেড অ্যাক্সেস। স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, আপনাকে দেখতে দিবে, ভিউ করতে দিবে, যে দেখে দেন আমার কি প্রবলেম, সাপোজ, এজন্যও কিন্তু অনেকে এটা দিতে পারে, ঠিক আছে। এরপরে আছে কি স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, এটা তো দেখলাম। এরপর স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস উইথ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আপনাকে অ্যাক্সেস কিছু দিবে না, শুধু অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু আপনাকে দিতে পারে। তার মানে এই অ্যাক্সেসগুলো সব এখানে এতগুলো রোলে দিতে পারবে। এখন প্রত্যেকটার কি কি ডিটেলস আছে সেগুলো একটু পড়বেন। যেমন স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস উইথ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে আছে কি ইউজার্স অ্যাডেড টু দিস রোল হ্যাভ সাম পারমিশন বাট কান্ট ইউজ অ্যাকাউন্টিং ফিচার্স, সে জাস্ট দেখতে পারবে, সাম পারমিশন এখানে দিব তাকে, কিন্তু সে কোনো কিছু এখান থেকে অ্যাকাউন্টিং ফিচার কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবে না। এবার আসি প্রথম থেকে, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, ইউজার্স অ্যাডেড টু দিস রোল গেট ফুল অ্যাক্সেস উইদাউট অ্যাডমিন প্রিভিলেজেস,
প্লাস অ্যাক্সেস টু পেরোল। মানে আপনি সব করতে পারবেন, শুধু অ্যাডমিন যা যা করতে পারে সেইগুলো বাদে সব করতে পারবেন, পাশাপাশি আপনার পেরোলের অ্যাক্সেসটাও এখানে থাকবে। তাহলে সব থেকে বড় অ্যাক্সেসটা কি? কোম্পানি অ্যাডমিন। কোম্পানি অ্যাডমিনে দিলে আপনি সব কিছু করতে পারবেন, সব কিছু, অল এভরিথিং। শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের ওনার বা ওই প্রতিষ্ঠানের ওনারের বিশ্বস্ত কেউ ছাড়া কোম্পানি অ্যাডমিন কাউকে দিবে না, বেশিরভাগ ওনাররা থাকে। আর যদি কোনো অ্যাকাউন্ট্যান্টকে দেয় যে ওই অ্যাকাউন্ট্যান্ট দিয়ে উনি সব কাজ করাবে, প্রয়োজন সব কাজ করানো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিবে। এরপরে কি সব দিবে, কিন্তু পেরোলটা দিবে না, এটা হচ্ছে সেই অ্যাক্সেস, ঠিক আছে। এরপরে মানে পেরোল দিবে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিন প্রিভিলেজেস এগুলো তো দিবেই না। এরপরে এই যে প্রত্যেকটা অ্যাক্সেস পড়লে অনেক সময় পড়া যাবে, আপনারা একটু সময় নিয়ে একটু দেখবেন, কিন্তু আমি চাচ্ছি যে কোনো অ্যাক্সেস দিয়ে দেখাবো, তাহলে আমরা একটা অ্যাক্সেস দিলে আপনারা বুঝতে পারবেন। এবার সার্টিফিকেশনে যাই। সার্টিফিকেশনে এখানে খুব বেশি কিছু আসবে না, যে কোনটায় কে কি রোল। হ্যাঁ, এখানে যদি কোনো সার্টিফিকেশন থাকে, যে না, অনেকে আমরা জানি একটা বিষয় বলে রাখি, অনেকে মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে একটা কোর্স করব, সেখান থেকে আমি একটা সার্টিফিকেট পাবো। এই যে প্রতিষ্ঠানের যে সার্টিফিকেট, এটা খুব গ্রহণযোগ্যতা সব জায়গায় পাবেন না। যেমন আমার প্রতিষ্ঠান হোক, ভালো বাংলাদেশের সব থেকে টপ লেভেলের আইটি হোক, এইটার এই সেক্টরে অন্তত খুব বেশি ভ্যালু অ্যাড করবে না, যতটা করবে কুইক বুকস অনলাইন অর্থাৎ ইনটুইট, এদের প্রতিষ্ঠান এখান থেকে সার্টিফিকেট ইস্যু করে তিনটা স্টেপে। কুইক বুকস অনলাইনের উপরে কুইক বুকস অনলাইন অ্যাডভান্স আর কুইক বুকস সার্টিফাইড প্রো অ্যাডভাইজার, সর্বোচ্চ লেভেল এখানে সার্টিফাইড প্রো অ্যাডভাইজার। যদি কখনো সার্টিফাইড প্রো অ্যাডভাইজার হতে পারেন, সেদিন মনে করবেন যে আপনার এই সেক্টরে কাজ করা সার্থক। সে ইনকাম করা না করা সেটা তো সাথে আছে, কিন্তু এই যে যে একটা মানে ক্যাটাগরি, বাংলাদেশে কিন্তু হাতে গোনা কয়েকজন আছেন, হাতে গোনা কয়েকজন আছেন সার্টিফাইড প্রো অ্যাডভাইজার। আমি ক্ষুদ্র ব্যক্তি তার ভিতরে একজন, ঠিক আছে। এখন যাই হোক, পরের ফাংশনে আসি। ইউজার, ইউজারে যাবো। এখন আমরা ইউজার দেওয়া দেখবো, সহজ ব্যাপার, যে আমি বাইরের অ্যাকাউন্ট থেকে ইউজারটা কিভাবে নিব। এখন এখানে অ্যাড ইউজারে ক্লিক করব, আমি বাকি সব দেখলাম। এখন অ্যাড ইউজারে আমি মানে কোন অ্যাকাউন্টে আমি ইউজার দিব, বা ধরেন এখানে এটা হচ্ছে বাইরের অ্যাকাউন্ট, আমি এই বাইরের অ্যাকাউন্টের মেইলটা কি সেটা আমার লাগবে। ধরেন আপনি মেইলটা দিবেন কোথায়, এই মেইলটা ধরেন এই মেইলটা আপনার মেইল, আপনি বাইরে না, আপনি তার সেলার, তার কাজগুলো আপনি করে দিবেন। আমার মেইলটা মনে আছে, তাহলে আমার লেখা লাগছে না। এখন আপনি সেলার, আপনি কাজ করার ক্ষেত্রে কি কি আপনার দেওয়া লাগবে দেখেন, এই যে অ্যাড ইউজার পার্সোনাল ইনফো, উই উইল সেন্ড দেম অ্যান ইনভাইট টু জয়েন ইউর কোম্পানি উইথ দেয়ার ইনটুইট অ্যাকাউন্ট। তার মানে কি, টু জয়েন ইউর কোম্পানি উইথ দেয়ার ইনটুইট অ্যাকাউন্ট। আমি বলছিলাম প্রথম দিন যে আপনি বায়ারের অ্যাক্সেস পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে এসে লগ ইন করতে হবে। কোন অ্যাকাউন্ট? যে জিমেল দিয়ে আপনি কুইক বুকস অ্যাকাউন্ট খুলছেন। বিষয়টা আবার একটু রিমাইন্ড করেন, বলছিলাম কিনা, যে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে কুইক বুকস অ্যাকাউন্ট খুলছেন, সেটা অ্যাকাউন্টেন্ট ভার্সন হোক, বায়ার ভার্সন হোক, জিমেইল আপনার, যে জিমেইল দিয়ে আপনি কুইক বুকস অ্যাকাউন্ট খুলছেন, সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার জয়েন করতে হবে। এমন না যে বায়ারের অ্যাকাউন্টের লগ ইন ইমেইল এবং পাসওয়ার্ড আপনাকে দিবে, তারপরে আপনি লগ ইন করবেন, বিষয়টা কিন্তু তা না। কোনো বায়ার মনের ভুলেও কখনো এটা করবে না। যদি সে করে থাকে, কোনো বায়ার যদি করে থাকে, সেটা না জেনে সে করতে পারে, কিন্তু আপনাকে কিন্তু আপনি কখনো চাইবেন না পাসওয়ার্ড এবং মেইল, আপনি চাইবেন না। আপনি চাইবেন কি অ্যাক্সেস, আমার জিমেইলে অ্যাক্সেসটা দেন, ঠিক আছে। এখন দেখি অ্যাক্সেসটা কিভাবে দেয়। ফার্স্ট নেম, কার ফার্স্ট নেম? ধরেন আমি কাজ করব, আমার ফার্স্ট নেম, তাহলে আমি লিখি আমার ওই অ্যাকাউন্টটা, আমি কোন অ্যাকাউন্টে অ্যাক্সেস নিব, এই যে যে অ্যাকাউন্টটা, ধরেন এটা আমার অ্যাকাউন্ট, আমি সেলার, আমি কাজ করি আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইনে আমি কাজ করি, কাজ শিখে ফ্রিল্যান্সার আমি। আর এই হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, এই বায়ার অ্যাকাউন্ট, তাহলে আমি বায়ার অ্যাকাউন্ট থেকে আমি আমার সেলার বা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস দিচ্ছি। কিভাবে? সেই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট নেমেই, তারপর ফার্স্ট নেম লাস্ট নেমেই দিলাম, এরপর ইমেইল, কোন ইমেইল, ধরেন আমি এখান থেকে মেইলটা আবার দেখে আসবো, ভুল হতে পারে। এই যে মেইল অ্যাড্রেস, সরি, এই যে এটা হচ্ছে 4, ইমেইলটা 4, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এখানে আমি মেইল অ্যাড্রেসটা দিব, দেখেন মেইল না দিলে লাল হয়ে গেছে। এখন আমি এখান থেকে টাইপ করে দিব, বা আপনি কপি করেও দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দুটো অ্যাকাউন্ট না থাকলে হয়তো আপনি সেই প্র্যাকটিসটা করতে পারবেন না। এখন আমি দেখাই দিচ্ছি, দেখলে মানে আপনার কাছে ইজি মনে হবে। আর আপনি যদি দুটো অ্যাকাউন্ট চান, যে আমার দুটো মেইল আছে, ঠিক যেভাবে আপনি প্রথমে অ্যাকাউন্টটা খুলছেন, দ্বিতীয় একটা অ্যাকাউন্ট খুলে নিলে অন্য জিমেল দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই দিলাম কি, ফার্স্ট নেম লাস্ট নেম মেইল, এই তিনটা ম্যান্ডেটরি দেওয়ার পরে এবার আসবো রুলে। আমরা দেখে আসলাম ইতোপূর্বে রুলগুলো কেমন হয়, কি কি রুল দেওয়া যাবে। এখান থেকে বলছে সিলেক্ট দ্য লেভেল অফ অ্যাক্সেসেস দিস ইউজার নিডস।
এখানে রুল ডেসক্রিপশন কি আমরা পড়ে আসছি, এখন আমরা একটা রুল সিলেক্ট করব। এখানে রুলে যাব, ঠিক যে রুলগুলো দেখে আসছি, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, ঠিক আছে, স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস উইথ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ড লিমিট কাস্টমার অনলি, এখানে অনেকগুলো অ্যাক্সেস আছে। আগে দেখি কোম্পানি অ্যাডমিন কে কি রুলে, কোন কার রুলে কে কি পাবে সেটা একটু দেখে আসি। মানে যারা লিমিটেড তাদের কিন্তু আমরা এখানে বর্ণনা দেখেই বুঝতে পারতেছি সে কি কি পাবে আর কি কি পাবে না। যেমন লিমিটেড কাস্টমার্স অনলি, তার মানে লেখাই আছে যে এটা লিমিটেড অ্যাক্সেস এবং অনলি কাস্টমারের ফাংশনটা আমি পাবো। আর এখানে পাবো যে সব অ্যাক্সেস পাবো উইদাউট পেরোল, মানে এখানে মূল বক্তব্য কিন্তু এখানে প্রকাশ করা আছে, এমন না যে আপনি দেখে বুঝবেন না। কিন্তু আমাদের দুই একটা অ্যাক্সেস যেটা মেইন অ্যাক্সেস সেগুলো আমরা একটু দেখে আসি। কোম্পানি অ্যাডমিন আগে দেখে আসি। ধরেন আমি এই মেইলে এখানে এনাকে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিব, তাহলে এখানে এসে আমি একদম লাস্টে কোম্পানি অ্যাডমিন এনাকে সিলেক্ট করব। এবার দেখা যাবে এই কোম্পানি অ্যাডমিন কি কি অ্যাক্সেস পাবে। দেখেন এখানে বলছে কোম্পানি অ্যাডমিন, এখানে ওই যে ডিটেলসটা লেখা ছিল যে ইউজার্স অ্যাডেড টু দিস রোল ক্যান সি অ্যান্ড ডু এভরিথিং। এই রোলটা যদি কোনো ক্লায়েন্ট কোনো ইউজারকে দেয় সে সব কিছু দেখতেও পারবে, সে করতেও পারবে। দিস ইজ ইনক্লুডস সেন্ডিং মানি, এর সাথে কি কি ইনক্লুড আছে, টাকা কাউকে পাঠাতে পারবে, চেঞ্জিং পাসওয়ার্ড, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে, অ্যান্ড অ্যাডিং ইউজার, নতুন ইউজারও অ্যাড করতে পারবে। নট এভরিওয়ান শুড বি অ্যান অ্যাডমিন, ঠিক আছে, মানে চাইলেও সবাইকে কিন্তু অ্যাডমিন দেওয়া ঠিক না, ঠিক আছে, এটা ব্যাপার। এবার দেখি অ্যাক্সেসটা কি কি। এই যে ভিউ অল পারমিশন, কি কি পারমিশন দিচ্ছি আমি এই অ্যাক্সেসে, দেখেন এই ভিউ অল পারমিশনে ক্লিক করলে আপনাকে এখানে চলে আসবে। দেখেন এখানে বলতেছে কি সেলস, সেলসে বলছে ফুল অ্যাক্সেস, তার মানে যতগুলো সেগমেন্ট আছে এখানে ম্যাক্সিমাম সব ফুল অ্যাক্সেস, ঠিক আছে। এখানে আমরা একটু দেখি, তারপরে অনেক কিছু লিমিটেশন করা আছে কি কি আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ধরেন কোন কাজটা আপনি করবেন সেই অ্যাক্সেসগুলো এখান থেকে বায়ারকে বলে বা বায়ারকে মিটিং এনে আপনার নিতে হবে, যদি সেই বায়ার দিতে না পারে। আর সে যদি সচেতন হয়, সে যদি কুইক বুকস নিয়ে আইডিয়া রাখে, সেই আপনাকে ভালো মতো দিয়ে দিবে যে কোনটা আপনাকে করাচ্ছে, আপনাকে কোন অ্যাক্সেসটা দিতে হবে। সবাই যে অজানা থাকবে তা কিন্তু না, যে কেউ কুইক বুকস ইউজ করে সে কিছু না কিছু ফিচার জানে, এটুকু মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে কি কি ফিচার এখানে আমরা, বা কি কি অ্যাক্সেস, সরি কি কি পারমিশন আমরা এখান থেকে দিব, ঠিক আছে, এটা একটু দেখি কাইন্ডলি। এখন এই কোম্পানি অ্যাডমিনের আন্ডারে সেলস আছে শুরুতে, সেলসে ফুল অ্যাক্সেস, ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট, সরি এখান থেকে ইনভয়েস করতে পারবেন, এস্টিমেট, সেলস রিসিপ্ট, রিসিপ্ট পেমেন্ট, ক্রেডিট নোট, রিফান্ড রিসিট, ডিলেড ক্রেডিট, ডিলেড চার্জ, নট ডিলেট, ডিলেড অর্থাৎ দেরি করা বোঝাচ্ছে সহজে, ঠিক আছে। এখন এটা দিল ফুল অ্যাক্সেস। আমি যদি চাই যে না আমি সব অ্যাক্সেস দিব, সেলসের অ্যাক্সেসটা দিব না, তাহলে এখানে কিন্তু ভিতরে যে আমি কিন্তু সেটা চেঞ্জ করতে পারি কিভাবে। এই দেখেন এই সেলসের পরে ক্লিক করছি, এইখানে আপনি কোনটা কোনটা দিতে চাচ্ছেন, কোনটা কোনটা দিতে চাচ্ছেন না, এখান থেকে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবেন। তা আমরা যেহেতু ফুল অ্যাক্সেস যাকে দিচ্ছি তা সবকিছুই সে কি করতে পারবে, ভিউ করতে পারবে, সে ক্রিয়েট করতে পারবে নতুন, সে এডিট করতে পারবে, সে ডিলিট করতে পারবে। বুঝেন, দেখেন সবকিছু, এই যে ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট সবকিছু, তার মানে প্রত্যেকটার ভিতরে ঢোকার কিন্তু অপশন আছে, দেখতে পারবেন যে কি কি অ্যাক্সেস তাকে দিচ্ছে। এক্সপেন্স, এক্সপেন্সে ফুল অ্যাক্সেস, বিলস, বিলস পেমেন্ট, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, এক্সপেন্সেস, চেকস, ঠিক আছে। এরপরে আছে কি প্রিন্ট চেক, পার্সেস অর্ডার, সব কিছু করতে পারবে। এরপরে স্টক, স্টকের ফুল অ্যাক্সেস, লিস্ট, লিস্ট বলতে কি কি আছে, এমপ্লয়িজ, সাপ্লায়ার্স, কাস্টমার্স, কারেন্সিস, এগুলোও কাজ করতে পারবে সব কিছু। বুককিপিং এ কি আছে, ফুল অ্যাক্সেস, ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, ব্যাংক ট্রানজেকশন, রুলস, ট্যাক্স, রিসিপ্ট। এখন পড়ে পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে। আপনি দেখলেন যে কি কি অ্যাক্সেস দিচ্ছি, এবার কোনটায় কোনটায় নাই অ্যাক্সেস, যে আমি এক মানে কোম্পানি অ্যাডমিন তারপরে অ্যাক্সেস নাই, দেখেন এই যে নো অ্যাক্সেস, নো অ্যাক্সেস দুইটা ক্ষেত্রে। প্রো ট্যাক্স রিটার্ন অ্যাক্সেস, তার মানে প্রো ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে অ্যাক্সেসটা আপনাকে দিবে না, ঠিক আছে। কেন দিবে না, এটা হচ্ছে কুইক বুকস প্রেফার করতেছে যে এই অ্যাক্সেসটা, ট্যাক্স রিটার্ন অ্যাক্সেসটা কখনো কোনো অ্যাডমিনকে দেওয়া উচিত না, এটা সম্পূর্ণ ওই ফার্মের ওনারের উপরে নির্ভর করবে, ঠিক আছে। কিন্তু কুইক বুকস প্রেফার করে এটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এই অ্যাক্সেস নিয়েও আমাদের কোনো কাজ হবে না, কারণ যখন সে ট্যাক্স ফাইলিং করবে বা ট্যাক্স রিটার্ন জমা দিবে, কোনো না কোনো অ্যাকাউন্ট্যান্টের শরণাপন্ন হলে তো তখন আর কাজ হচ্ছে না। একজন অ্যাকাউন্ট্যান্টের কিন্তু সীমাবদ্ধতা আছে। এখানে লাগবে কি, যেমন আমরা কুইকবুকসে ভ্যাট নিয়ে কাজ করতে পারবো বা ট্যাক্স নিয়ে কাজ করতে পারবো, কোনটা এখানে আপনাদের বুঝতে হবে। একটা কোশ্চেনের সহজ উত্তর পাবেন আপনারা। আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনে কেউ আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে সেগমেন্ট আছে অনেক, অডিটর আছেন, আবার ভ্যাট অ্যান্ড ট্যাক্স লয়ার আছেন, ভ্যাট অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট আছেন, অর্থাৎ যারা লয়ার এরা কেউ কেউ কনসালটেন্ট আছেন,
মানে অনেক সেগমেন্ট আছে। এখন আপনি সর্বোচ্চ গেলে যে যারা এখানে কোর্স করতেছেন, যেমন আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যিনি আছেন মোস্তাফিজ ভাই, উনি কিন্তু চাইলে ভ্যাট ট্যাক্সের কাজ করতে পারবেন, কেননা ওনার সেই কোয়ালিফিকেশন উনি। কিন্তু আমরা কিন্তু চাইলে শুধুমাত্র আমাদের লিমিটেশন আছে, আমরা করতে পারবো কি, আমরা শুধুমাত্র এই যে প্রোডাক্ট সেলিং এর সাথে, অর্থাৎ সেলস ট্যাক্স যেটাকে বলতে পারেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট, এই কাজটা আমরা করতে পারবো বুককিপিং এর সাথে। কিন্তু যদি আমি কোয়ালিফাইড না হই বা আমার সেই রকম এডিশনাল কোনো যোগ্যতা ভ্যাট ট্যাক্সের উপরে না থাকে, অর্থাৎ প্রত্যেকটা দেশে আমরা জানি ভ্যাট ট্যাক্সের ল আছে আলাদা, ভ্যাট ট্যাক্স নিয়ে আলাদা স্টাডি করার আলাদা সেক্টর আছে, অর্থাৎ ভ্যাট অ্যান্ড ট্যাক্স লয়ার, ভ্যাট অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট, এই ভ্যাট ট্যাক্সের উপর আলাদা পড়াশোনা আছে। এক এক দেশের ভ্যাট রুল রেগুলেশন আলাদা আলাদা। সেক্ষেত্রে আমার যদি ভ্যাট লয়ার বা ভ্যাট কনসালটেন্ট না হই, আমি কিন্তু সেই ভ্যাট মানে সরি ভ্যাট বলতেছি বারবার, ট্যাক্স কনসালটেন্ট, ভ্যাটটা আলাদা জিনিস, ট্যাক্স আবার আলাদা। আবার কুইকবুকসে ভ্যাট ট্যাক্স কিন্তু একসাথে তালগোল পাকানোর একটা ব্যবস্থা আছে, দেখাবো আমরা কাজের ক্ষেত্রে। কিন্তু ট্যাক্স যেটা, যে আমার ইনকাম ট্যাক্স বলেন বা এই ধরনের যে অন্য আদার ট্যাক্স যেটা সরকারকে দিতে হবে, সেই কাজের ক্ষেত্রে আমরা কিন্তু সেইটার ক্ষেত্রে সক্ষম না। কেন? আমরা বুক কিপিং করবো, আমরা অ্যাকাউন্টিং করবো, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে ওনার কিন্তু একটা সিএ ফার্মে যাইতে হবে। বা আমাদের ভিতরে যদি কেউ থাকে যে সেই ফ্রিল্যান্সার, সে নিজে মানে মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট এরকম থাকতে পারে, অনেকেই থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা সেই অ্যাডিশনাল ডিগ্রি দিয়ে মানে অবশ্যই ভ্যাট মানে সরি ট্যাক্সের কাজ করতে গেলে ওই ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ভ্যাট বা ট্যাক্স মানে এটা নিয়ে আপনার কোয়ালিফিকেশনটা কি। কোয়ালিফিকেশন চেক না করে আপনার কাছ থেকে আপনি অ্যাকাউন্ট্যান্ট বা বুক কিপার আপনাকে কখনো কাজ দিবে না, মনের ভুলেও ট্যাক্সের কাজ দিবে না। ট্যাক্স রিটার্ন বা এই ধরনের যে ট্যাক্স ডিজিটাল ট্যাক্স পেমেন্ট, মানে এই যে ট্যাক্স সম্পর্কিত যে কাজগুলো আমরা পারবো কি, প্রোডাক্টের সাথে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, যে ধরেন আমি সার্জিক্যাল মাস্ক বিক্রি করতেছি, এর সাথে কত পার্সেন্ট ট্যাক্স আছে এটা আমি বুক কিপিং এ করতে পারবো। এটা একটা বিষয় ক্লিয়ার করলাম, আশা করি ধারণাটা এই ব্যাপারে স্বচ্ছ হবে। দেখেন এই জন্য কোম্পানি অ্যাডমিনকে সব অ্যাক্সেস দিছে, শুধু ট্যাক্স রিটার্নের অ্যাক্সেস দি নাই, প্রো ট্যাক্স রিটার্নের অ্যাক্সেস, কারণ ট্যাক্স রিটার্নটার জন্য আলাদা অ্যাডিশনাল ডিগ্রি লাগে। সেটা ডিগ্রি না থাকলে আপনাকে কোনো ক্লায়েন্ট কাজও দিবে না। আর এখানে কুইক বুকস প্রিফার করতেছে যে যারে তারে এই অ্যাক্সেসটা না দিতে, এখানে নো অ্যাক্সেস লিখে দিছে। এবার কি প্রোট্যাক্স এফএল, ঠিক আছে, এখানেও কিন্তু আপনার কোনো এই যে দেখেন ট্যাক্সেস রিটার্নের যে বিষয়গুলো আলাদা আলাদা সেগমেন্ট, এগুলো কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে। এরপরে এইখানে কিন্তু আর বাকি সব অ্যাক্সেস আপনি পাচ্ছেন। তাহলে এখানে যদি আমরা এখন অ্যাক্সেস দিই, দেখেন এখানে আরো অনেক কিছু আছে, অ্যাক্সেস টু ক্লায়েন্ট, এডিট ক্লায়েন্ট অ্যাক্সেস। এখন আপনি যদি বোঝেন যে না আমি এখানে অ্যাক্সেসটা এডিট করব, তাহলে আপনি ক্লিক করবেন এখানে। এনে ক্লিক করে আপনি যদি বোঝেন যে না এটা ক্লায়েন্টকে আমি অ্যাক্সেস দিব, আলাদা কোনো ক্লায়েন্টকে, সেখানেও আপনি দিতে পারেন সার্চ করে সেই ক্লায়েন্ট, মানে একসাথে বুককিপার ক্লায়েন্ট দুজনকেই কিন্তু অ্যাক্সেস দেওয়ার সুযোগ আছে। এখন দেখবেন আমি এখানে সব অ্যাক্সেস দিতে চাচ্ছি, আমি এখানে সব অ্যাক্সেস দিতে চাচ্ছি। এখন আমি কি করব, আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল, আমি কোম্পানি অ্যাডমিন, যেহেতু সব কাজের জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কোম্পানি অ্যাডমিনের কাজটা করার, এই অ্যাক্সেসটা নেওয়ার যে কোনো বায়ারকে যদি সে দিতে চায়, তাহলে আপনি সব কাজ করতে পারবেন। যে দেখা যাচ্ছে কি আপনাকে দিয়ে দিল কি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, আপনি বলবেন তো সব অ্যাক্সেস আমি পাচ্ছি না, কোম্পানি অ্যাডমিনে যে অ্যাক্সেস স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে সব অ্যাক্সেস পাবেন না। কাজেই সবসময় চেষ্টা করবেন কোম্পানি অ্যাডমিন, কারণ কোন কাজ ওনার করতে হবে, উনি কোন কাজ করাবে আপনাকে দিয়ে, উনিও হয়তো জানবে না যে কোম্পানি অ্যাডমিনে কি কি আছে, সবাই তো জানবে না। তা সেক্ষেত্রে আপনি যদি কোম্পানি অ্যাডমিন একবারে নেন, সেক্ষেত্রে আপনি সব কাজ করতে পারবেন এক অ্যাক্সেসে, মানে যেগুলো এই অ্যাডিশনাল যেগুলো বাদ, মানে যাতে কনসালটেন্ট বা আলাদা ভ্যাটের কোয়ালিফিকেশন লাগবে সেটা বাদে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কি করবেন, এই দুটো আপনি পাইলেন না, কিন্তু আর সব কাজ আপনি করতে পারবেন ফ্রাঙ্কলি। কিন্তু যদি কোম্পানি অ্যাডমিন না নেন, যদি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দেন, দেখেন এটা আমি দিয়ে দেখাচ্ছি, অ্যাক্সেস আমি দিচ্ছি পরে, কিন্তু এখানে কি কি আপনি পাবেন, সেলস এক্সপেন্স, স্টক লিস্ট, বুককিপিং, অ্যাকাউন্টিং, বাজেট, পেরোল, তারপরে আছে কি রিপোর্ট, এখানে প্রো ট্যাক্স রিটার্ন অ্যাক্সেস পাবেন, ঠিক আছে। কিন্তু এখানে আপনার মানে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে এই যে দুটো অ্যাক্সেস দিয়ে দিছে, কিন্তু আপনার কাজ করতে হলে আপনার অ্যাডিশনালি ওই বায়ারের সাথে নেগোসিয়েশন করা লাগবে যে আপনি পারেন কিনা, এটা তাদের জন্যই, ঠিক আছে। এখানে হয়তো শো করাতে আপনার মনে করতে পারেন, তো তার মানে একজনকে যাকে দিয়ে আমি ট্যাক্স ফাইলিং করাবো তাকে তো আমার স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিতে হবে, তাকে আমি কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিব না, আমার তাকে দিতে হবে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, যে আমি বুককিপিং করানো আমি জন্য আমি স্ট্যান্ডার্ড সরি এখানে নিচে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি, যাকে দিয়ে আমি সব কাজ করাবো। আর যাকে দিয়ে আমার ট্যাক্স ফাইলিং করাবো, যে ট্যাক্স এক্সপার্ট, তাকে আমি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসের আওতায় অন্যান্যগুলো তো সব দিতে পারবো, পাশাপাশি মানে তার চেক করা বা তার সব সুবিধার্থে দিব, কিন্তু পাশাপাশি তার মানে ট্যাক্সের কাজ করার জন্য, ট্যাক্স রিটার্ন বা এখানে যে কাজ এইগুলো করানোর জন্য আমি কিন্তু তখন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিব। তাহলে আপনারা জানলেন যে ট্যাক্স ফাইলিং যদি কেউ করতে চায় তাকে অ্যাক্সেস দিবে, এটা যদি কোনো বায়ার না জানে, সেক্ষেত্রে
আপনি জানেন, আপনি কিন্তু বায়ারকে সেই সহযোগিতা করতে পারবেন। এবার অ্যাডিশনাল পারমিশন কি, এই দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফুল অ্যাক্সেস, ঠিক আছে। প্রো অ্যাডভাইজার বা ওয়ার্কের জন্য আপনার ফুল অ্যাক্সেস দিবে, কিন্তু প্রো অ্যাডভাইজার বা ওয়ার্কের জন্য নো অ্যাক্সেস। কি বলছে, ক্লায়েন্ট সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং অ্যান্ড টিম এর ক্ষেত্রে আপনার কোনো অ্যাক্সেস দিচ্ছে না। প্রো অ্যাডভাইজারের ক্ষেত্রে অ্যাক্সেস দিচ্ছে, কাজ করার অ্যাক্সেসও দিচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কিন্তু কোনো ক্লায়েন্ট যে ওনার কোনো ক্লায়েন্ট বা ওনার কোনো সাবস্ক্রিপশন বা বিলিং অর্থাৎ টাকা পয়সার কোনো ক্ষেত্রে আপনি হাত দিতে পারতেছেন না। এবার টিমের ক্ষেত্রে হাত দিতে পারতেছেন না। আর পার্সিয়াল অ্যাক্সেস কি, কোম্পানি ইনফরমেশন, তার মানে কোম্পানির যত ইনফরমেশন আমরা অ্যাড করছি বিগত 2-3 ক্লাসে সব আপনি ভিউ করতে পারবেন, কিন্তু কিছু এডিট করতে পারবেন না। এটাকে পার্সিয়াল অ্যাক্সেস বলতেছে। তার মানে দেখছেন বাধায় রাখছে কোন জায়গায়, কিন্তু কোম্পানি অ্যাডমিনের অ্যাক্সেসে কিন্তু আপনাকে কোনো জায়গায় পার্সিয়াল অ্যাক্সেস দেয়নি। নো অ্যাক্সেস আছে দুইটাই, এই দুইটাই নো অ্যাক্সেস, কিন্তু বাকি এখানে কিন্তু পার্সিয়াল অ্যাক্সেস দিয়ে রাখছে কোম্পানি ইনফোতে। অথচ এই কোম্পানি ইনফোতে কিন্তু আমাকে কোম্পানি অ্যাডমিনের যে অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু আমি অ্যাক্সেস পাচ্ছি। তার মানে প্রত্যেকটা অ্যাক্সেসের 2-1টা হইলেও লিমিটেশন আছে, কিন্তু আমাদের কাজ করার সুবিধা মানে সুবিধার জন্য আমরা কিন্তু কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেসটা নিব। এখন স্ট্যান্ডার্ড অল দেখলাম আর কোম্পানি অ্যাডমিন দেখলাম, বাকিটায় কোনটা কি আপনারা সিলেক্ট করে করে একটু দেখবেন। সাপোজ এই যে স্ট্যান্ডার্ড লিমিট কাস্টমারস অনলি, এখানে ক্লিক করলাম যে লিমিটেড অ্যাক্সেস কাস্টমার, এখানে কি সেলস কাস্টমারের সাথে সম্পর্কিত, এটার অ্যাক্সেস আমি পাবো। স্টক কাস্টমারের সাথে সম্পর্কিত আছে, এটাও অ্যাক্সেস পাবো। লিস্ট কাস্টমার্স এবং কারেন্সি এই দুটো লিস্ট পাবো। আর এমপ্লয়ি এবং সাপ্লাইয়ারের যে লিস্ট, এখানে নো অ্যাক্সেস। রিপোর্ট ফুল অ্যাক্সেস কোনটাই, সেলস রিপোর্টে আমার ফুল অ্যাক্সেস, কিন্তু এক্সপেন্স যেটা মানে পার্সেস সংক্রান্ত, সেখানে এক্সপেন্স রিপোর্ট, পেরোল রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, এখানে কিন্তু আমার নো অ্যাক্সেস। এরপরে অ্যাডিশনাল পারমিশন কি, এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমার ফুল অ্যাক্সেস থাকবে প্রো অ্যাডভাইজার বা ওয়ার্কে, নো অ্যাক্সেস থাকবে কিসে কিসে, যেখানে অ্যাক্সেস থাকবে না ক্লায়েন্ট, সাবস্ক্রিপশন, বিলিং অ্যান্ড টিম। এবার পার্সিয়াল অ্যাক্সেস কোম্পানি ইনফো আমি দেখতে পারবো, কিন্তু কিছু এডিট করতে পারবো না। এরপরে প্রো ট্যাক্স রিটার্নে নো অ্যাক্সেস, তারপর পরের যে প্রো ট্যাক্স এখানেও নো অ্যাক্সেস। এরপর আবার নো অ্যাক্সেস কিসে কিসে, এক্সপেন্সে কোনো অ্যাক্সেস থাকবে না, কেননা আমাকে দিচ্ছে সে কাস্টমারের ক্ষেত্রে, এখানে এক্সপেন্সের তো আমার কোনো কথা থাকতে পারে না, এজন্য এক্সপেন্সের কোনো অ্যাক্সেস থাকবে না, বুককিপিং এর কোনো অ্যাক্সেস থাকবে না। কোথায় কোথায় বুককিপিং, মানে এমন না, তাহলে আপনি বলতে পারেন যে বুককিপিং আমি যদি সেলস করি সেক্ষেত্রে আপনার অ্যাক্সেস থাকবে, কিন্তু কোন বুককিপিং এর পার্টিকুলারলি আপনার অ্যাক্সেস থাকবে না, সেটা হচ্ছে ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে, ট্রান্সফার, ব্যাংক ট্রানজেকশন, রুলস, ট্যাক্স, রিসিপ্ট, এখানে আপনার অ্যাক্সেস থাকবে না। অ্যাকাউন্টিং এর কোথায় কোথায় আপনার অ্যাক্সেস থাকবে না, চার্ট অফ অ্যাকাউন্টে কোনো অ্যাক্সেস আপনার থাকবে না, রেজিস্টার, রিকনসিলেশন, জার্নাল এন্ট্রি, এখানে কোনো অ্যাক্সেস আপনার থাকবে না, বাজেটে কোনো অ্যাক্সেস থাকবে না, পেরোলে কোনো অ্যাক্সেস থাকবে না। তার মানে এইভাবে আপনারা প্রত্যেকটা সিলেক্ট করে করে, মানে আপনি লাস্টে সেন্ড করবেন একদম কোন অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন, তখন সেন্ড ইনভাইটেশন করবেন। আমি একটু দেখাই দিলাম, এখানে আর কথা বাড়ালাম না। আপনারা কি করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস, আর সর্বোচ্চ যদি কোম্পানি অ্যাডমিন না অ্যাক্সেস না হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, এই দুটো নেওয়ার চেষ্টা করবেন কাজ করার ক্ষেত্রে। তাহলে ফ্ল্যাঙ্কলি মানে আপনার মনোভূতভাবে মন মতোভাবে কাজ করতে পারবেন সেই অ্যাকাউন্টে। এমন দেখা গেল যে অ্যাক্সেসের জন্য অবশ্যই কোম্পানি অ্যাডমিন লাগবে, কিন্তু আপনাকে দিয়েছে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, সেক্ষেত্রে কিন্তু আপনি লিমিটেশনে পড়ে যাবেন যে সব কাজ করতে পারবেন না। তাহলে আমরা কোম্পানি অ্যাডমিনে গেলাম, এবার আমরা অ্যাক্সেসটা দিই, দেখেন কিভাবে অ্যাক্সেস দেয়। ধরেন আমরা দেখতে পারলাম কি কি অ্যাক্সেস আমরা এখান থেকে দিচ্ছি, শুধু এই দুটো নো অ্যাক্সেস। এখন আমরা সেন্ড ইনভাইটেশনে যাব, সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করলে আমরা এখানে একটু দেখি যে এখানে এখানে মেইলটা, এই যে মেইল, যে মেইলতে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, সেই মেইলে আসবে অ্যাক্সেসটা। অ্যাক্সেসটা আসবে কিন্তু মেইলে, যেমন আমার এই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেটা 4, আমি এখানে একটু দেখবো যে এই মেইলটা সেম কিনা, না এই মেইলটা সেম না, এই মেইলটা হচ্ছে আমার পাশেরটা। আমি এটা একটু ওপেন করব, ওপেন করে আমার মেইলটা আমি ওপেন করব, ইনবক্সটা ওপেন করব, যে এখানে একটা অ্যাক্সেস আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি যাব যে আমি এই মেইলটা আমার ওপেন করতে হবে, না হলে কিন্তু আমি অ্যাক্সেসটা রিসিভ করতে পারবো না। এই আমার কোন মেইলটা, যে মেইল দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কুইক বুকস অ্যাকাউন্টেন্ট ভার্সন হোক, বায়ার ভার্সন হোক, আমার যে অ্যাকাউন্টে যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা আছে সেইটাই কিন্তু আমার অ্যাক্সেসটা আসবে। কি ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট, আমার ইনটুইট কুইক বুকস অ্যাকাউন্ট, সেটা অ্যাকাউন্টেন্ট ভার্সন হোক, বায়ার ভার্সন হোক। তাহলে এখানে আমরা ক্লিক করে কিন্তু অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছি, এন বলছে ইনভাইটেশন সেন্ড টু বিপ্রণী, তার মানে আমার ওই অ্যাকাউন্টের যে নামটা ফার্স্ট নেম লাস্ট নেম এটা ছিল। এবার দেখেন এইখানে আমার এই অ্যাকাউন্টটা কোনটা, এটা হচ্ছে কোম্পানি অ্যাডমিন, দেখেন এখানে কোম্পানি অ্যাডমিন, ঠিক আছে, এইটা কিন্তু আমার পাঠানো হয়েছে। এখন এবার কিন্তু দেখেন কোম্পানি অ্যাডমিন আগে কে ছিল, আগে কিন্তু এটা ছিল প্রাইমারি অ্যাডমিন, এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই অ্যাকাউন্টে এই যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা উনি প্রাইমারি অ্যাডমিন। এবার আমার কি হচ্ছে, কোম্পানি অ্যাডমিন আমি অ্যাড করব। এখানে কি বলছে যে ইনভাইটেড, এখন কিন্তু অ্যাক্টিভ না, কোন রুল কি, রোলটা হচ্ছে রোল কোম্পানি অ্যাডমিন। এখন এখানে স্ট্যাটাসটা ইনভাইটেশন পর্যায়ে আছে, অ্যাকশনটা এখনো কিন্তু রিসেন্ট ইনভাইটেশনের পর্যায়ে আছে, কারণ কি আমরা কিন্তু এখনো অ্যাকসেপ্ট করি না। এবার আমরা জিমেইলে চেক করব,
যে দেখি আমাদের অ্যাক্সেসটা আসছে কিনা। এই দেখেন এখানে কি বলছে যে ইউনিক ফার্মা, এখানে ওপেন করব, এই যে আমাদের মেইলটা কেবলমাত্র আসছে, আমরা একটু ওপেন করব ইউনিক ফার্মাসিউটিক্যাল, এখানে বলতেছে ইউ আর ইনভাইটেড টু জয়েন ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, আপনার মেসেজটাও সেইরকম আসবে। এখানে কি বলছে যে নামটা লেখা আছে, আপনার নাম লেখা থাকবে, ফ্রম ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি হ্যাজ ইনভাইটেড ইউ টু জয়েন কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ নিউ ইউজার। তার মানে আপনাকে প্রথম ইউজার দিচ্ছে, অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনাকে দিচ্ছে। এখানে কি কি আরো অনেক কথা বলা আছে, আপনারা একটু পড়েন। মূল কথা হচ্ছে আপনাকে অ্যাক্সেসটা দিছে, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, এবার দেখেন আমি যে অ্যাকসেপ্ট করব, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে কি কি দিয়ে অ্যাকসেপ্ট করতে হয় ভালো করে দেখেন। আমাদের জিমেইলে যেখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আছে সেখানে আমরা ক্লিক করছি, এর পরের ধাপগুলো কি সেগুলো একটু যাই। এই দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আমার মেইল কোনটা, আবার দেখে আসি যে কোন মেইল আবার পাঠানো হয়েছে 4। হ্যাঁ, এখন আমার যখন জয়েন করতে হচ্ছে কোন মেইল দিয়ে, দেখেন 4, ওই মেইলটা দিয়েই, যে মেইলে আমি অ্যাক্সেস পাঠাইছি সেই মেইলটা কার। এখানে তো আপনার প্রশ্ন থাকতে পারে বায়ারের অ্যাকাউন্টে ঢুকবো তাহলে তো বায়ারের মেইল লাগবে, বায়ারের পাসওয়ার্ড লাগবে না। আমি বলছিলাম যে যে অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেস পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টে যদি কুইকবুকস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন, এবং সেই অ্যাকাউন্টের জিমেইলের পাসওয়ার্ড থাকুক না থাকুক, সেই অ্যাকাউন্টে কুইকবুকস যেটা ক্রিয়েট করছেন সেই কুইকবুকসের পাসওয়ার্ড যেটা রাখছেন ওই মেইল এবং ওই পাসওয়ার্ড আপনার লাগবে। দেখেন এই অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস পাঠাইছি, তাহলে এই অ্যাকাউন্টে আমার কুইকবুকস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এবার কন্টিনিউ দিব, তাহলে মেইলটা ঠিক ঠিক সেইটাই বসছে। ঠিক আছে, এবার আমার কি করব দেখেন, এই যে আমি মেইলটা সিলেক্ট করে দিলাম, মেইলটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমার কি অপশন আসে তাই দেখেন, আমি ফার্স্ট মেইল দিয়েছি, এবার কিন্তু পাসওয়ার্ড আমার দেওয়া লাগবে। এই যে পাসওয়ার্ডের অপশনটা আমার কিন্তু চলে আসছে, তার মানে পাসওয়ার্ড এখানে আমার দেওয়া আছে, অটো ফিল হয়ে গেছে। আপনি পাসওয়ার্ডটা দিবেন, যদি না দেওয়া থাকে আপনি কন্টিনিউ দিবেন। আমি পাসওয়ার্ড কিন্তু অলরেডি এখানে দেওয়ার অপশন আমি গুগলে পাসওয়ার্ড সেভ করে রাখছিলাম, যার কারণে কিন্তু এখানে অটো ফিল হয়ে গেছে। এখন আমার কিন্তু আমার মেইল এবং আমার পাসওয়ার্ড দিছি, বলছে ইউ আর অল সেট, লেটস টক ইউ উইথ কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট, সরি টেক ইউ কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, এবার কিন্তু আমি সেখানে ঢুকে গেলাম। ঠিক আছে, এখন কিন্তু আমার কোনো, এবার ওই ওই অ্যাকাউন্ট দেখেন, এই যে অ্যাকাউন্টটা এখানেও ওপেন আছে ওইখানেও কিন্তু আমার ওপেন থাকবে। ভালো করে দেখেন, আমি মেইল দেখাচ্ছি, এবার এইটা আমি রিলোড দিব। ঠিক আছে, এটা কোন মেইল দিয়ে দেখেন, এখানে সে এই দেখেন, এই যে এই মেইল দিয়ে আমি দিয়েছি কোনটায়, এইখানে মেইলের লাস্ট আছে 3, কিন্তু অ্যাকাউন্ট কোনটা, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। এবার আমার যাচ্ছে কোথায় অ্যাক্সেসটা, এখানে এসে ওপেন হচ্ছে কি নামে বা কি দেখি আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন, এবং এখানে আমি রিলোড দিব, দিলে দেখবেন যে এখানে অ্যাক্টিভ দেখাবে। আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে দেখবেন ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে অ্যাক্সেসটা আমরা একটু অ্যাকসেপ্ট করি, তার মানে অ্যাক্সেস দেওয়ার যে ব্যাপারটা এইটা একটু এনশিওর হলে অনেক কিছু থেকে আপনার অনেক বায়ারের থেকে মনে করেন আরো সহজে, যে জানে না অ্যাক্সেস দিতে তার কাছ থেকেও কিন্তু অর্ডারটা নিতে পারবেন। আর অ্যাক্সেস দেওয়া নেওয়া এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সেস দিতেও পারবেন না, নিতেও পারবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু সেই বায়ারটা হাতছাড়া হবে। এটা এখানে ওপেন হয়ে যাবে, সমস্যা নাই। আর এখানে আমাদের স্টার্টার যেটা মূল দেখার যেটা বিষয়, একসাথে দুই ট্যাবে যদি আমি যাই তাহলে হয়তো দুইটা যে কোনো একটা আমার থাকতে হবে, তার মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কিন্তু এখানে ক্লায়েন্ট লেখা দেখেন, তার মানে এটা আমার অ্যাকাউন্ট না, ক্লায়েন্টের যে কোম্পানি অ্যাকাউন্ট আমার, কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আমি ওপেন করতেছি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে, আমার মেইল দিয়ে আমি ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা সেটা আমি কিন্তু মানে লগ ইন করার ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে দিলাম তো আমার ইউজার পাসওয়ার্ড, ওনারটা ভাই কি করে, হ্যাঁ এটা সিস্টেম, কুইকবুকসের সিস্টেমটাই। ঠিক আছে, এখন এখানে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেলে এখন আমরা মনে করি একটু দেখতে পারবো যে কিভাবে আমরা এখান থেকে এটা অ্যাক্সেস নিতে পারলাম। আসবে কিন্তু মেইলে, কোন মেইলে আবার বলে দিচ্ছি, যে মেইলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেখানে কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। এটা এই পাশে ওপেন করা ছিল, এটা আমরা এখন কেটে দিতে পারি, এটা আমাদের আর লাগবে না। এটা ওপেন হলে আমরা একটু জাস্ট দেখবো যে কোম্পানির নামটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু কুইকবুকস লেখা আছে, একটা বিষয় খেয়াল করেন, আর ওখানে লেখা ক্লায়েন্ট। ঠিক আছে, এই যে ক্লায়েন্টস, তার মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট এটা। ঠিক আছে, যাকে একটু ওপেন হতে থাকুক, এখন আমরা বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখি। তাহলে এই যে আমার সুইস মাল্টিপুল কোম্পানি, ফার্স্টে আমরা দেখলাম যে সুইস কোলে কোম্পানি
কিভাবে হয় যে একের অধিক কোম্পানি যেখানে থাকবে সেক্ষেত্রে আমরা সুইচ কিভাবে করব, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্সেস দেওয়া, যে ম্যানেজ ইউজার, কিভাবে আমরা ইউজার দিব এটা দেখবো। এখন আমাদের বাকি হচ্ছে ট্যাক্স সেটিং এর যে ক্লাস, ট্যাক্স সেটিং এর ক্লাসটা আমরা এখন একটু দেখবো। আমরা একটু সেই পর্যায়ে চলে যাই। আমরা ওপেন হলে জাস্ট ওই ইন্টারফেসটা একটু দেখে নেবো। যেমন এইটার ইন্টারফেস এই, আর এখানে যেটা, এটা একটু ওপেন হতে একটু সময় লাগতেছে, কেননা এইখান থেকে চলে গেলে এই যে স্ক্রিন এখানে থাকলে একটু তাড়াতাড়ি লগ ইন হয়, দেখবেন যে এখানে একটু তাড়াতাড়ি আসে। আর এখান থেকে চলে ওই পাশেরটা গেলে সার্ভার পেজ, এই যে সার্ভারে মানে থাকা অবস্থায় যদি এখানে আমি ওপেন না রাখি সেক্ষেত্রে একটু সমস্যা করবে, কেননা আমার অনেকগুলো ওপেন করে একসাথে অ্যাট এ টাইমে কাজ করতে হচ্ছে, একটু লোড বেশি পড়ে। আপনারা তো হয়তো প্র্যাকটিস করেন একটা দিয়ে, আর আমার কয়েকটা মিলাই একসাথে করতে হচ্ছে, ঠিক আছে, যার কারণে একটু অসুবিধা হয়। দেখেন ওই পাশে গেলে এইটা হচ্ছে না, এটা গেলে ওইটা হচ্ছে না, একটু লোডিং বেশি পড়ে আর কি, ঠিক আছে। আমরা একটু একটু ট্যাক্স সেটআপের এটা কাজে চলে যাব। এই যে আমরা যে অ্যাক্সেসটা যে অ্যাকাউন্টে দিলাম, আমরা দিলাম কোথা থেকে? এই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাক্সেসটা দিয়েছি, এখান থেকে অ্যাক্সেস দিলে এখানে যে রিলোড দিয়েছি এইটা ওপেন হতে থাকুক। আর আমরা যেখানে যে অ্যাক্সেস দিয়ে এখান থেকে মানে অ্যাকসেপ্ট করলাম, এখানে এটা ক্লায়েন্ট লেখা, ক্লায়েন্ট, ঠিক আছে। ক্লায়েন্টের আমরা পুরো এখানে কিন্তু সেই ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি এর অ্যাক্সেসটাই পেয়ে গেছি। আর এখানে আমরা দেখতে পারবো যে এই ইউজারের এখানে আমাদের এখন কি কি নাম দেখাচ্ছে সেটা দেখলে আমরা বাকিটা পুরো কনফার্ম হয়ে যাবে, এবং অ্যাক্টিভ কিনা সেটাও, যে আমি যতক্ষণ পর্যন্ত ওই যে স্ট্যাটাস। এবার আরেকটা ব্যাপার, যে কেউ ধরেন কোনো একটা বায়ারের অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস নিয়েছেন, কিন্তু আপনি এখনো ইনভাইট অ্যাকসেপ্ট করেন নাই, এটা কিন্তু 30 দিন পর্যন্ত থাকবে। এই যে ইনভাইটেশন পাঠাইছে, উনি যদি ক্যান্সেল না করে যে না আমি ইনভাইটেশন পাঠাইছি, সে অ্যাকসেপ্ট করে না, এর জন্য যদি ক্যান্সেল করে দেয় সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি আপনি অ্যাকসেপ্ট সাথে সাথে না করেন, সর্বোচ্চ 30 দিন থাকবে ইনভাইটেশন, 30 দিন শেষ, তারপরে কিন্তু কেটে যাবে। এবার দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। প্রাইমারি অ্যাডমিন মানে যে জিমেইল দিয়ে ক্রিয়েট করা, সেই জিমেইলটা হচ্ছে প্রাইমারি অ্যাডমিন হিসেবে থাকবে। আর কোম্পানি অ্যাডমিন, এই যে যে জিমেইলটা আমার, ওই অ্যাকাউন্টে কিন্তু কোম্পানি অ্যাডমিনের এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন এটা কি কি করা যাবে? আমরা রুল দেখলাম, সার্টিফিকেশন বললাম যে যেটা এখানে থাকবে সেটা, এখানে কোনো সার্টিফিকেশনের এখন এই মুহূর্তে কোনো কাজ নাই। ইউজার এবং রোল, এই দুটো হচ্ছে মেইন ফ্যাক্টর এখানে। এখন আমরা অ্যাড করছি নাকি, ঠিক আছে, এই কোম্পানি অ্যাডমিন হিসেবে এইটা অ্যাক্টিভ আছে। এখন এটাকে আমরা কি কি করতে পারি দেখেন, উনি কি কি করতেছে দেখেন। এমন হলো যে বায়ার আপনাকে একটা অ্যাক্সেস দিল, তার মানে আপনি সোনার খনি পেয়ে গেলেন, বিষয়টা এরকম না। ভিউ ইউজার অ্যাক্টিভিটি, আমি কি কি করতেছি, কোথায় যাচ্ছি, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখানে ক্লিক করলে সব ডাটা এখানে থাকবে। ডিলেট করতে পারবো, যে আমি অ্যাক্সেস দিয়েছি, ঠিক আছে, ধরেন কাজ শেষ, ওই বায়ার আপনাকে ডিলেট করে দিতে পারবে। আবার যদি ওনার সাথে কন্টিনিউ আপনি কাজ করেন, সেক্ষেত্রে ডিলেট করবে না। এরপরে চেঞ্জ প্রাইমারি অ্যাডমিন, আপনি যদি চান যে এই অ্যাকাউন্টটাকে কোম্পানি অ্যাডমিন যেটাকে অ্যাড করছে এটাকে আপনি প্রাইমারি অ্যাডমিন বানাবেন, এটা কখন সম্ভব জানেন? একমাত্র 2-1 মাস, 4 মাস, 6 মাস, 2-1 বছর কাজ করতে করতে প্রাইমারি অ্যাডমিন হওয়া সম্ভব। যেদিন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে প্রাইমারি অ্যাডমিন হতে পারবেন, ধরে নেবেন যে আপনার এই সেক্টরে এটাও একটা সার্থকতা। সবকিছু টাকা ইনকামের সাথে সার্থকতা মাপা যাবে না। তার মানে একটা বায়ারের ঠিক কতটুকু মনে ধরলে আপনাকে প্রাইমারি অ্যাডমিন দিবে সেই দিন অনুভব করতে পারবেন, ঠিক আছে। তার মানে এই যে চেঞ্জ প্রাইমারি অ্যাডমিন, এই যে যেটা আছে যে মেইল দিয়ে, সেখান থেকে আপনাকেও কিন্তু প্রাইমারি অ্যাডমিন করবে যদি আপনি তার সাথে বিশ্বস্ততার সহিত লং টার্ম ধরে কাজ করেন, ঠিক আছে। এখান থেকে চেঞ্জ করে আপনাকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের যদি মনে হয় যে এটা কাজে লাগবে, ধরেন আমি এখানে কাজ করে দিছি এই অ্যাকাউন্টে, আমার এখন কাজে লাগতেছে না, তাহলে আমি এখানে ডিলিট করে দেবো। ডিলিট করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ইউজার, হ্যাঁ আমি ডিলিট করে দিতে চাচ্ছি, আপনি এইভাবে ডিলিট দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা এখান থেকে এটা কেটে দেই, এটা কেটে দিলে আমরা বাকি কাজগুলো করি, ঠিক আছে। ওখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। একটু রিলোড নিবে এখান থেকে, ঠিক আছে, লোড নিয়ে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিলে আজ দেখে আরেকবার ক্লিক করে দিই, ওটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। এখন আমাদের বাকি যে কাজ ট্যাক্স নিয়ে, এটা একটু করে ফেলি, কেননা এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে ট্যাক্স সেটিং। এখন আমরা একটু আগেও বলছি যে ট্যাক্স নিয়ে আপনার আলাদা কোনো ধরনের অ্যাডিশনাল ডিগ্রি না থাকলে, আমরা জানি ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর। কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, তার সাথে যে ট্যাক্সটা আপনার অন্য মাধ্যমে, অর্থাৎ ধরেন আপনি বিস্কিট সেল করেন, আপনার একটা মুদি দোকান, সাপোজ সহজে বোঝানোর জন্য বলতেছি, সেক্ষেত্রে আপনি একটা বিস্কিট সেল করবেন, বিস্কিটটা আপনার কেনা আছে কত, ধরেন 5 টাকা, আপনার ওটার সাথে ট্যাক্স যোগ হবে। সরকার একটা নির্ধারণ করে দিয়েছে যে এই প্রোডাক্টের ক্যাটাগরিতে আমরা 2 টাকা করে ট্যাক্স নিচ্ছি, সাপোজ, সংখ্যা যাই হোক, সংখ্যা দিয়ে বোঝাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি মিনিং, মানে যে ব্যাপারটা, ঠিক আছে। তার মানে 2 টাকার সাথে আপনার মানে সরি 5 টাকার সাথে এই 2 টাকা আপনার পরোক্ষভাবে যোগ হয়ে প্যাকেটের গায়ে লেখা আছে 7 টাকা।
এখন এর ভিতরে আপনি ধরেন কিনছেন ওই প্রোডাক্টটা 3 টাকায়, 3 টাকায় কিনে আপনার 2 টাকা লাভ থাকবে, সাপোজ আপনার 2 টাকা লাভ থাকবে এবং আর 2 টাকা ওর সাথে ট্যাক্স অ্যাড হয়ে 7 টাকায় বিক্রি হবে। এবার এই 7 টাকায় যে বিক্রি হবে, আপনি কিন্তু 2 টাকা ট্যাক্স যেটা সেটা আপনার কাছে সংরক্ষণ করতেছেন। সংরক্ষণ করতেছেন মানে কি, যতক্ষণ পর্যন্ত ওইটা পরিশোধ আপনি না করতেছেন সরকারকে, ততক্ষণ ওইটা আপনার দায় হিসেবে থাকতেছে, লায়াবিলিটিস হিসেবে থাকতেছে। এখন এই ট্যাক্সটা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, এইটা আমরা বুক কিপিংয়ে বা অ্যাকাউন্টিং সেগমেন্টে আমরা করতে পারবো কোনো অ্যাডিশনাল ডিগ্রি ছাড়া। কিন্তু ইনকাম ট্যাক্স বা অন্যান্য যত প্রকারের ট্যাক্স আছে, আমরা যদি ট্যাক্স নিয়ে আমাদের জন্য কোয়ালিফিকেশন যদি না থাকে, তাহলে আমরা সেই ট্যাক্সের কাজ পাবো না, আশা করব না। আশা করব না, লাগে আমাদের ভিতরে যারা ট্যাক্স এক্সপার্ট আছে, আমি যেমনটা করি যে যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট বা যারা আমার প্রিভিয়াস ট্রেনিং, তাদেরকে কিন্তু আমি সেই কাজগুলো দেওয়ার ব্যবস্থা করি। যে আমি ওই সম্পর্কে সত্যি কথা যেটা, যে আমার বিবিএ এমবিএ ডিগ্রি থাকতে পারে, তা দিয়ে তো আমি ওই ট্যাক্সের কাজ করতে পারবো না। যে আমার সাবজেক্ট ছিল ট্যাক্স, মেজর সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিংয়ে, কিন্তু ওই জ্ঞান দিয়ে তো আমাকে কেউ কাজ দিবে না। আর আমি যে যদি ওই জ্ঞানে কাজ নেই, মিথ্যা কথা বলে বা ওই ধরনের কোনো কিছু, এটা তো সততা না, আর আমি পারবো না। কারণ কোন দেশের রুল রেগুলেশন কেমন ট্যাক্সের, সেটা কিন্তু ট্যাক্স এক্সপার্ট যারা তারা জানে। ওটা নিয়ে আলাদা পড়াশোনা করতে হয়, ওটা একটা আলাদা স্টাডির ম্যাটার, সেক্টরটা। ঠিক আছে, যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে যায় মানে কেউ, আবার কেউ অন্যান্য ডিগ্রি নেয়, অনেক ডিগ্রি আছে। ঠিক আছে, কেউ ট্যাক্স লয়ার হয়। এখন এটা অ্যাডিশনাল ডিগ্রি আপনার লাগবে। আমরা কি করতে পারবো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, সেই সেগমেন্টের যত কাজ সব কিছু আমরা করতে পারবো অ্যাজ এ বুক কিপার হিসেবে বা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। ঠিক আছে, তা আমরা শুরু করি ট্যাক্স সেট আপ। এখন ট্যাক্স আমাদের সেট আপ করতে হবে, ক্রিয়েট গ্রুপ ট্যাক্স। এটা আমরা করবো যে দুটো ট্যাক্স মিলে বা 3টা ট্যাক্স মিলে বা একাধিক ট্যাক্স মিলায় যখন কোনো একটা ট্যাক্স অ্যাপ্লাই করা হয় কোনো এক স্পেসিফিক ক্লাসিক্যাল প্রোডাক্টের উপরে, তখন আমরা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এটা ব্যাপারটা। এবার ক্রিয়েট কাস্টম ট্যাক্স, আবার এডিট ট্যাক্স, নেম অ্যান্ড রেট, এগুলা। এখন এক্সাম্পল দিয়ে ধরেন এখানে বলা আছে সেলস ট্যাক্স কালেকশন ফ্রম কাস্টমার, মানে আমরা সেলস ট্যাক্সটা কাদের কাছ থেকে কালেকশন করি, কাস্টমারদের কাছ থেকে। আবার ট্যাক্স ট্যাক্স এক্সাম্পটেড একটা ব্যাপার আছে, এক্সাম্পটেড বলতে কি বোঝাচ্ছে, আর জিরো রেটেড ট্যাক্স কি, এখানে পার্থক্যটা আছে অবশ্যই। কারণ আমরা জানি এখানে ম্যাক্সিমাম যারা আছেন সবাই কমার্স ব্যাকগ্রাউন্ডেড, তাদের উদ্দেশ্য করে বলতেছি না, তারা হয়তো জানেনি। কিন্তু যারা জানে না, অর্থাৎ সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের অনেকেই অজানা থাকতে পারে, আবার জানাও থাকতে পারে, এমন না যে সবাই জানে না, তা না। ট্যাক্স এক্সাম্পটেড, এক্সাম্পটেড শব্দটা আমরা জানি যে এটা মওকুফ করা বা এরকম একটা কিছু বোঝাচ্ছে সিনোনিমে। কিন্তু এখানে বিজনেস এর ভাষায় বা অ্যাকাউন্টিং এর ভাষায় জিরো রেটেড ট্যাক্স বলতে প্রত্যেকটা দেশে কিছু কিছু প্রোডাক্ট থাকে বা কিছু কিছু শ্রেণীর প্রোডাক্ট থাকে, ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টে ওই দেশের স্থানীয় সরকার ওই ট্যাক্সটা ওই ওই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু ট্যাক্স ধরে না, জিরো রেটেড, যে না এটা জিরো রেটেড ট্যাক্স। ধরে না বলতে কি, জিরো রেট উল্লেখ করে দেয় যে এটা জিরো রেটেড ট্যাক্স। আর ট্যাক্স এক্সাম্পটেড বলতে কি বোঝাচ্ছে, যেটার উপরে ট্যাক্স মওকুফ করা হয়। এখন জিরো রেটেড মানে মানে কিন্তু যে জিরো রেটেড কিন্তু একটা সংখ্যা ওখানে আছে জিরো, মনে করেন দুটোরই মিনিংটা সেম দাঁড়াচ্ছে, কিন্তু মানে মিনিংটা বলতে কি দুটোরই মানে অ্যাকাউন্টিং টার্মটা অর্থাৎ অঙ্কটা সেম, যে জিরো রেটেডও যা মওকুফ করাও তাই, বিষয়টা বুঝেন। কিন্তু এখানে কিন্তু তফাৎ অনেক, অনেক তফাৎ, এর ব্যাখ্যাও আছে। যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা আশা করি অনেক ব্যাখ্যা জানেন, এটা আমরা বইতে, আবার যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারাও কিন্তু এটা পঠিত বিষয়ে আপনারা কিন্তু পড়াশোনা করছেন এটার উপরে। কিন্তু এখানে তফাৎটা হচ্ছে যে এক্সাম্পটেড বলতে আমাকে মওকুফ করা হচ্ছে, আর জিরো রেটেড মানে ওটা আমি ট্যাক্স নিতে পারতেছি না ওই রেট ওইখানে, মানে আমার জিরো রেটেড থেকে আমি বেশি বাড়াতে পারতেছি না, ওটা জিরো রেটেড। দুটোরই মানে অ্যাকাউন্টিং টার্ম সমান হলেও কিন্তু এখানে অনেক তফাৎ আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তা আমরা সেদিকে না যাই, জাস্ট জিরো রেটেড ট্যাক্স যেটা সেটা 0% সাপোজ, এভাবে বুঝবো। আর এক্সাম্পটেড মানে সেটা মওকুফ, এটা ভাবে বুঝবো। ঠিক আছে, এবার 2-3 টাইপের ট্যাক্স এখানে আমরা একটু দেখবো, ক্রিয়েট করে করে দেখবো। এখন আমরা চলে যাবো ট্যাক্স সেক্টরে। ট্যাক্স কোথায় আছে, আমরা একটু ট্যাক্সে যাবো, এই যে ট্যাক্সেস। এখন এখানে দেখেন কি কি আছে, ভ্যাট, এই যে সিএসআই কিন্তু আগে ছিল না, মানে সরি সিআইএস এটা ছিল না, এটা সদ্য আপডেটে। মানে আমি যেটা বললাম যে ওইখানে প্রথম দিকে আমরা ক্লাস শুরু করে যেটা একটা ব্যাপার বলছিলাম, যে এখানে যেমন কোম্পানি সুইচ করে স্যাম্পল কোম্পানি ক্রিয়েট করার অপশন ছিল, কিন্তু এবার কিন্তু আপডেটে সেই স্যাম্পল কোম্পানি ডিরেক্টলি ক্রিয়েট করার অপশনটা এখানে হাইড করে রাখছে। ওরা কেন রাখছে এটা ওদের বিজনেস, কুইকবুকসের, এটা তারাই জানে। এবার এখানে ছিল 3টে অপশন কিছুদিন আগেও, এই কিছুদিন আগেও যখন আমি আপনাদের ব্যাচ শুরু করছি তখনও এখানে 3টে অপশন ছিল। আপনারা হয়তো ওই রেকর্ডের মানে ক্লাসের রেকর্ড দেখলে বুঝতে পারবেন, এখানে সিআইএসটা যুক্ত করে দিছে। ঠিক আছে, এরপরে পেরোল ট্যাক্স, এরপরে পেনশন ফিলিং, এটা। ঠিক আছে, এবার আছে কি আমরা কি করব, ভ্যাটে যাব।
আমরা ট্যাক্সে এসে ভ্যাটে যাব, একদম নিচের দিকে হচ্ছে ট্যাক্স, আমরা ভ্যাটে গেলে ভ্যাটে ক্লিক করব, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু সেই অপশনে, অর্থাৎ আমরা ট্যাক্সের কি কি কাজ করব, আমাদের এখানে ট্যাক্স সেক্টর নিয়ে আমাদের কি করণীয় আছে, অর্থাৎ আমি বলতেছি এখানে যারা অ্যাডিশনাল যারা আছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এই ধরনের প্রফেশনে যারা আছেন, আপনারা আমাদের এদিক দিয়ে মানে হেল্প করবেন আশা করি। মানে হেল্প করবেন কোনটা, যে আমরা যেহেতু ভ্যাটের কাজ করব, ভ্যাটের সাথে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ প্রোডাক্ট সেলিং এর সাথে সেলস ট্যাক্স যেটাকে বলতে পারেন, বা প্রোডাক্টের সাথে মানে সেলসের সাথে সম্পর্কিত যে ট্যাক্সটা সেটা আমরা করতে পারবো, বাকিটা কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, এখন এখানে আসি, প্রথমে সেট আপ করার ক্ষেত্রে কি কি বলছে দেখেন, আমরা এখানে সেট আপেরও কিন্তু একটা অপশন আছে, সেটা একটু দেখবো। সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি। মেকিং ট্যাক্স ডিজিটালকে এমটিডি বলছে। তারপরে এখানে বলতেছে কি যে মেকিং ট্যাক্স এমটিডির ক্ষেত্রে মানে ডিজিটালের ক্ষেত্রে এখানে আরো অনেক রুল রেগুলেশন আমাদের মানে জানার প্রয়োজন আছে, কিন্তু সেটা হচ্ছে যে এইচএমআরসির আলোকে। এইচএমআরসি হচ্ছে ইউকের ট্যাক্স কালেকশন এজেন্সি, মানে এজেন্সির মাধ্যমে এখানে যেমন আমাদের বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড, ঠিক আছে, এরকম ওই প্রতিষ্ঠানটাও ঠিক সেম ইউকেতে। এখন আমরা কি করব, এই অপশনে এসে এই তিনটা জিনিস একটু দেখে নিলাম, দেখার পরে এবার সেট আপ ভ্যাট। দেখেন এখানে কিন্তু আমি যে যে স্টেপে যাচ্ছি সেই সেই স্টেপে যে কিন্তু সেট আপটা করবেন। সেট আপ ভ্যাটে ক্লিক করবো ফার্স্টে, কারণ এখানে অনেক অপশন আসবে যেগুলো ধারাবাহিকভাবে কিন্তু আপনার ক্লিক করতে হবে। এইবার এখানে আমার কি করতে হবে, আমার ডাটাবেজ, ইউকে ডাটাবেজ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, আশা করি সবার কাছে আছে, কারোর কাছে ডক্স ফাইল, কারোর কাছে ওয়ার্ড ফাইল। এখানে এখান থেকে কি করবেন, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা যদি কারো সেম হয়ে থাকে তা সে কিন্তু একই একই জিনিস দেবেন না, কোম্পানি সেট আপের সময় আপনি যেটা দিয়েছেন সেইটা দিবেন। এখান থেকে দেখে দেখে এখানে যা আছে সব সেমটা দিয়ে দিবেন না, তখন কিন্তু ফেক ধরবে। ফেক ধরবে মানে একই আহ, দেশে একই আপনার নাম্বার হয় কি করে, এরকম ভাবে ফেক ধরবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি এখানে কি বলছে, টেল আস অ্যাবাউট ইউর ভ্যাট এজেন্সিকে এই সেম রেভিনিউ অ্যান্ড কাস্টমস। ঠিক আছে, এটা হচ্ছে এদের এজেন্সি যে ট্যাক্সটা বা ভ্যাটটা কালেকশন করবে। এবার বলতেছে কি, হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেটিং ইউর ভ্যাট ফ্রম, আপনি কোন মাস থেকে ভ্যাটটা ক্যালকুলেশন করবেন। যে দেশে জুলাই টু জুন হিসাব হয়, যেমন বাংলাদেশে আমাদের কি জুলাই টু জুন বাজেটটা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু একরকম। আবার অনেক দেশে জানুয়ারি টু ডিসেম্বর হয়, এই দুইটা টার্মে হয়ে থাকে সচরাচর। তা আমরা ধরে নিলাম ইউকেতে আমরা করতেছি এটা আমাদের জানুয়ারিতে, ঠিক আছে, সাপোজ, মানে এক এক প্রফেশনের এটা ভিন্নতা আছে। তা আমি ধরে নিচ্ছি এখানে জানুয়ারিতে আমাদের হচ্ছে। এবার হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু এইচএমআরসি। এখানে এইচএমআরসি আমরা অবশ্যই বলছি যে আমাদের যেমন জাতীয় রাজস্ব বোর্ড, এখানে এইচএমআরসি, এই যে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস, এটা হচ্ছে ইউকের মানে ট্যাক্স কালেকশন এজেন্সি। ঠিক আছে, এখানে বলছে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন, কখন ভ্যাট রিটার্নটা জমা দেন। এটা আপনি কি দেন, মান্থলি দেন, কোয়ার্টারলি দেন, হাফ ইয়ারলি দেন, না ইয়ারলি দেন। এখন এখানে একটা ব্যাপার আছে, লোকেশন কান্ট্রি ওয়াইজ এটা কিন্তু ভ্যারি করে। যেমন বাংলাদেশে আমরা এটা ভ্যাট রিটার্নটা ইয়ারলি হয়তো সাবমিট করি, কিন্তু মান্থলি কিন্তু আমাদের এটা হিসাব দেখানো লাগে, বা আমাদের মান্থলি এটা রেকর্ড করা লাগে। ঠিক আছে, আবার কানাডাতে আছে বিভিন্ন নিয়ম, এক এক দেশে এক এক নিয়ম, যেমন কোনো দেশে ইয়ারলি, কোনো দেশে হাফ ইয়ারলি, আবার কোয়ার্টারলি। যেমনটা ইউকেতে বা ইউএসএতে এটা স্টেট ওয়াইজ কান্ট্রি, বুঝছেন, অনেক স্টেট এখানে। ইউএসএতে এক এক স্টেটে এই টাইমটা এক একটা ভ্যারি করে। আপনি যে স্টেটের কাজ পাবেন সেই স্টেট নিয়ে গুগলে অবশ্যই আপনাকে একটু অ্যানালাইসিস করার ব্যাপার আছে, যে ওই দেশে কোন টাইমে ভ্যাট দিতে হয়। তো আপনাকে বায়ার ইনফর্ম করবে, তারপরও একটু আপনি ঘাটাঘাটি করবেন যে সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন, আশা করি একটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি প্রয়োগ করবেন, সেক্ষেত্রে আপনাকে আরও এখানে ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, এখন এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে ওই যে লোকেশন, যেমন আমাদের ইউকেতে ইউএসএতে যে যে দেশের স্টেট ওয়াইজ আছে, সেখানে কোনো জায়গায় কোয়ার্টারলি আছে, কোনো জায়গায় হাফ ইয়ারলি আছে, আবার কোনো জায়গায় ইয়ারলি মান্থ এটাও আছে। তা আমরা এই যে এখানে কাজ করতেছি, আমরা এখানে কোয়ার্টারলি সাবমিট করব ভ্যাট রিটার্নটা, দিলাম। এরপরে হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, এখন আপনি স্ট্যান্ডার্ড করবেন না ক্যাশ। স্ট্যান্ডার্ড বলতে অ্যাক্রুয়াল যেটা, আর ক্যাশ ক্যাশে। এখন স্ট্যান্ডার্ডে অ্যাক্রুয়ালটা এখানে বুঝতে হবে। ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করছেন বাকিতে, সাপোজ ইনভয়েসের মাধ্যমে আপনি সেল করছেন, সেই টাকাটা হাতে পাওয়ার পরে, আপনি টাকা হাতে পাওয়ার পরেই এখানে আপনার প্রতিষ্ঠানে আপনি যে মানে এটা বুককিপিং করবেন বা রেকর্ড করবেন, যে মানে মানে টাকা হাতে আসার পরে রেকর্ড করা। এক্ষেত্রে যদি করেন যে টাকা হাতে আসবে তারপরে আমি রেকর্ড করব, তখন ক্যাশ দিবেন। আর যদি বোঝেন যে না আমি এখনই ওটা রেকর্ড করতেছি ইনভয়েস হিসেবে, তখন থেকে আমার লাইবিলিটি কাউন্ট হয়ে যাচ্ছে যে ওই ইনভয়েসের উপরে ভিত্তি করে। ঠিক আছে,
আমি তার কাছ থেকে তখনই নিয়ে নিচ্ছি এবং তখনই আমার লায়াবিলিটি কাউন্ট হয়ে যাচ্ছে, যেটা আমি ট্যাক্স কালেকশন করতেছি, আমার টাকা আসে নাই হাতে কিন্তু আমি বিক্রি করছি, তখনই কিন্তু আমার একটা দায়বদ্ধতা চলে আসছে। সেখানে আপনি স্ট্যান্ডার্ড দিতে পারেন। আর যে প্রতিষ্ঠান যে না আমি টাকা হাতে পাবো তারপরে আমি এই স্কিমটা ফলো করব, যে টাকা হাতে পাবো তারপরে আমার ভ্যাটের লায়াবিলিটিটা হোক, সেক্ষেত্রে আপনি ক্যাশ দিতে পারেন। এইবার বলছে যে হোয়াটস ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। আমি এখান থেকে নিয়ে এই যে আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখন আমি আগেও বলছিলাম অনেক দেশে এইটাকেই, যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার যেটা ওইটাই ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। আবার অনেক লোকেশনে আছে যেটা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, আবার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হয়ে থাকে। এটা যারা ভ্যাট এক্সপার্ট বা ট্যাক্স এক্সপার্ট তারা ভালো বলতে পারবেন কোন কোন লোকেশনে এরকম হয়ে থাকে। আবার ম্যাক্সিমাম দেশে হচ্ছে যে ওই একটাই সেম। ঠিক আছে, এবার গেল এই একটা ব্যাপার, তাহলে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আদার ভ্যাট অপশন, ফ্ল্যাট রেট স্কিম, যদি আপনার এফআরএস, আমরা জানি যারা এখানে অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা এই ফ্ল্যাট রেট স্কিমটা এটা সম্পর্কে অবগত আছেন। আবার যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা এইটা আরও বিস্তর জানেন। তা আমাদের হচ্ছে যে আদার ভ্যাট অপশন, এখানে আমরা ফ্ল্যাট রেট স্কিম যদি কোনো বায়ারের রিকমেন্ড থাকে সেক্ষেত্রে আমরা দিব, তার আগে এখান থেকে সিলেক্ট করবো না। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে নেক্সট করব। নেক্সট করলে দেখেন ইউর ভ্যাট সেট আপ ইজ কমপ্লিট। এবার আমরা ওকে করব। ওকে করার পরে দেখেন আমি যেভাবে যাচ্ছি সেইভাবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, ধাপে ধাপে না গেলে এখানে কিন্তু তালগোল পাকানোর একটা অপশন আছে। কারণ কি, এই যে আমাদের অপশন আসলো, এবার হচ্ছে দাঁড়ান কেউ একজন কিছু লেখছে, সাউন্ড ইজ ব্রেকিং। আচ্ছা আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? আমাদের প্রথম যে অপশনটা সেই অপশনটা সেট আপ করলাম, সেট আপ করে বললো যে আপনার ভ্যাট সেট আপ কমপ্লিট। এরপর আবার কিন্তু সেই সেই একদম সেম অপশনটা চলে আসছে। সেম অপশনটা চলে আসলে আমরা কিন্তু আবার সেট আপ ভ্যাটে ক্লিক করবো। ঠিক আছে, আবার সেট আপ ভ্যাটে ক্লিক করবো। দেখেন কোথায় নিয়ে যায়, তার মানে আমরা কিন্তু একবার সেট আপ করে আসছি, আবার সেখানে নিয়ে আসছে। আবার কিন্তু আমাদের এই যে বিষয়গুলো না, একই জিনিস তো আসা কথা না। দেখি আমি একটু অফ করি, একই জিনিস দেখেন পরের অপশন থেকে একটু খেয়াল করেন। আমি যে ওই যে সেট আপটা করলাম, কোন সেট আপটা আমি আবার এখানে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই ট্যাক্স সেট আপ কিন্তু একটু প্রথমবার একটু করতে আপনার একটু কঠিন হবে। তার মানে আমি প্রথমে যে বিষয়গুলো দিছি সেগুলো দেখছেন, এর পরের অপশনটা কি এই পাশে আসছে, কিন্তু এখানে আবার দেখাই দিচ্ছি কোথায় কোথায় গেছি। এই যে ভ্যাটের অপশনে আসছি, এখানে এসে কতটুকু কি কি করছি, কোন নাম্বার দিয়ে কি কি করছি, আপনারা সব ওইটা দিবেন না। এই যে দেখছেন একটা ইন্টারফেস হঠাৎ করে পপ আপ দেখাই গেল, আমাদের যাইতে হবে ওইখানে, কিন্তু কোন কোন পর্যায়ের মাধ্যমে যাইতে হবে। তার মানে প্রথম যে স্টেপ আমরা করছি ওইটা বলছে যে আপনার ভ্যাট সেট আপ কমপ্লিট, আমরা ওকেতে ক্লিক করছি। ক্লিক করলে আমাদের আবার সেই পুরোনো ইন্টারফেসে নিয়ে আসছে। ঠিক আছে, আপনাদের আবার সেই ভ্যাট সেট আপের পরে ক্লিক করবেন, না হলে এই যে একটা পপ আপ একটু আগে দেখালো না, এক পলক দেখায় চলে গেল, ওইটা হচ্ছে মূল আমাদের জায়গা। কিন্তু ওইটা যাওয়ার আগে আপনাকে এই যে সেট আপটা, এই সেট আপটা এখন করতে হবে। ঠিক আছে, এবার দেখেন কি করে, একটু সতর্কতা সহিত। এইটা হচ্ছে এতক্ষণ আসতেছিল না, এখানে বলছে যে নিড টু সাবমিট ভ্যাট সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল, সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল এমটিডি ইন কুইক বুকস। ঠিক আছে, এনে বলছে ফ্রম 2022 সাল থেকে এটা আপনাদের ভ্যাট রেজিস্ট্রেশন বিজনেস মেকিং ট্যাক্স ডিজিটাল এটা চালু হয়েছে, এইচএমআরসি তে সেট আপ করে নেন এখন এটা। এখন আপনার এখানে কি করবেন, এমটিডি সেট আপ করে দিবেন না। এমটিডি কি, মেকিং ট্যাক্স ডিজিটাল, এটা একটা আলাদা আইডি, যে ট্যাক্স ডিজিটাল করার একটা আইডি। এটা যদি আপনাকে কোনো বায়ার প্রোভাইড করে তাহলে তার ট্যাক্সটা আপনি সেট আপ করে দিতে পারবেন, যে না আপনি তো ট্যাক্স কনসালটেন্ট না, কিন্তু আমাকে এই এমটিডি সেট আপ করে দেন। সেটা আপনি মেকিং ট্যাক্স ডিজিটাল সেট আপ করে দিতে পারবেন। কি দিয়ে, এক একজনের স্বতন্ত্র এক একটা আইডি থাকে। এই যে যেমন আমরা একটা নাম্বার দিলাম কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এরকম একটা আইডি থাকে, সেটা হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল এমটিডি আইডি। ঠিক আছে, সেটা আপনি এখানে দিলে সেট আপ করে দিতে পারবেন। কিন্তু আমরা আই ডোন্ট নিড এমটিডি, কারণ এটা আছে ট্যাক্স কনসালটেন্ট যাদের, সেইটার অপরচুনিটি। এখানে বলছে যে ইফ নান অফ দিস অ্যাপ্লাই, ঠিক আছে, ইউ নিড টু মেকিং ট্যাক্স ডিজিটাল। আমার কথা হচ্ছে যে সেট আপ আবার এমটিডি, দেখেন একবার এই যে এই পাশে, এর আগে এই যে কি বলছে এটা ক্লিক করলাম, এর আগে ছিল আই ডোন্ট নিড এমটিডি এই পাশে, আর এই সেটআপ ট্যাক্স এমটিডি এইখানে ছিল। আমরা ক্লিক করছিলাম কোথায়, আই ডোন্ট নিড এমটিডি, সেখানে একবার ক্লিক করছিলাম, সেটা ছিল বাম পাশে। এবার এই সেম জিনিস আবার এখানে একটা নোটিফিকেশন দেখায়, এই ডোন্ট নিড এমটিডি বাম পাশেতে লাভ দিয়ে ডাইন পাশে, আর এইটা ডাইন পাশেতে লাভ দিয়ে বাম পাশে, একই জিনিস। এখানে একটু ভেজাল, যার কারণে বলছিলাম। তা আপনি কিন্তু আবার ঝোঁকে ওই বাম পাশেই ক্লিক করে দিতে পারেন, কিন্তু না, আমার দুই জায়গায় এটা আসবে, একবার ডাইন পাশে একবার বাম পাশে, যে আই ডোন্ট নিড টু এমটিডি, আমার দুইবারই এই আই ডোন্ট নিড এমটিডি তে ক্লিক করতে হবে। এবার দেখেন, এবার গট ইট, এবার পাইছেন, এবার ডান। এবার দেখেন যেটা পপ আপ এক সেকেন্ডের জন্য দেখা গেছিল না, সেই পপ আপে আমরা চলে যাচ্ছি, আমাদের লাগবেই ওইটা। এই ডান দিব, ডান দিলে এই যে এইখানে চলে আসবে আমাদের, এই এই পোর্শনটা আমাদের দরকার ছিল। ঠিক আছে, এখন এই পোর্শনটা আমরা চলে আসছি, এই হচ্ছে মূল জায়গা, ভ্যাট ট্যাক্সের মূল জায়গায়। এই দেখেন এখানে অনেক কিছু আপনি দেখতে পারবেন ডেট টেট দিয়ে। এখন আমাদের মূল কাজ কি আমরা একটু দেখি। এই হচ্ছে ভ্যাট সেট আপটা আমরা করে নিলাম, ট্যাক্স সেট আপ যেটা আমরা করে নিলাম। এবার ক্রিয়েট গ্রুপ ট্যাক্স বলেন বা কাস্টম ট্যাক্স,
আমরা সব করবো, এডিট ট্যাক্স, নেম, রেট। এখন আমাদের কাজ হবে ডাটাবেজে চলে যাওয়া। আমরা ডাটাবেজে চলে যাই, এই যে ডাটাবেজ, এখানে ওই বায়ার, যে বায়ারের কাজ করবেন সে কিছু ইনস্ট্রাকশন অন্তত আপনাকে দিবে। যেমন এখানে বলতেছে সেট আপ ট্যাক্স, সেট আপ ট্যাক্সে যে গো টু ট্যাক্স সেন্টার, সেট আপ, গিভ এ ট্যাক্স এজেন্সি নেম বাই ওন, এখানে আমি এটা দিয়ে রাখছি কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। কিন্তু বায়াররা এত সাজানো গোছানো দিবে না, আপনাকে লিস্ট দিতে পারে যে এত এত পদের ট্যাক্স আপনি করে দেন, এখানে সেট আপ করে দেন, মানে ট্যাক্সের পার্সেন্টটা বা ট্যাক্সের নেমটা। এখন আমরা এই ইনস্ট্রাকশনে কয়টা দেওয়া আছে আমরা একটু আগে এইগুলো করব। সেলস ট্যাক্স রেট এখানে দেওয়া আছে 10%, পার্সেস ট্যাক্স রেট 8%, আবার জিরো রেটেড ট্যাক্স অর্থাৎ 0% এটা একটা আছে ফর নন ট্যাক্সেবল আইটেম, মানে কিছু কিছু আইটেম থেকে যার পরে ট্যাক্স থাকে না, সেটা নন ট্যাক্সেবল আইটেম বা জিরো রেট, মানে ট্যাক্স এক্সাম্পটেড আবার জিরো রেটেড, এর মানে ফিনান্সিয়াল টার্মটা একই দাঁড়ায় কিন্তু আলাদা হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে। যে জিরো রেটেড এটা হচ্ছে কিছু যেটা ট্যাক্সের পার্সেন্ট জিরো, আবার এক্সাম্পটেড যেটা মৌকুব করা সেটা। আচ্ছা, এবার হচ্ছে ট্যাক্স রেট আমরা সেট আপ করবো একটা 10% আর পার্সেস ট্যাক্স রেট 8%। আমরা একটু সেট আপে যাই, কোথা থেকে সেট আপ করবেন, অ্যাড ট্যাক্স, এখানে যে এডিট, পরে এডিটের এখানে এসে আপনি কি করতে পারবেন, দেখেন যে পপ আপ আছে এখানে এডিট সেটিং, এডিট রেট, এটা আপনি করতে পারবেন, কিন্তু আগে আমাদের অ্যাড ট্যাক্সে যাইতে হবে, অ্যাড করতে হবে ট্যাক্স রেট বা যাবতীয় যা কিছু আপনি এখান থেকে অ্যাড করবেন। এইখানে আসছি, এবার দেখেন ভালো করে, এবার আপনি কোন ট্যাক্স, মানে এখানে ট্যাক্স নামে দেখাচ্ছে, এখানে ভ্যাট এখানে ট্যাক্স, আপনার মনে হতে পারে, এই জন্য আমি বললাম যে কুইক বুকসে ভ্যাট ট্যাক্স ট্যাক্স ভ্যাট এই এক জিনিস দুই তিন রকমের পাকায় ফেলছে। দেখেন ভ্যাটের ভিতরে ট্যাক্স, মানে এর জন্য আপনার মনে হতে পারে, এখন আমার মনে করতে হবে ভ্যাট থাকুক ট্যাক্স থাকুক আমরা করব এতটুকু পর্যন যেটা বুককিপিং এর ক্ষেত্রে আমাদের সেলস ট্যাক্স যেটাকে, ঠিক আছে, জিএসটি ট্যাক্স, ঠিক আছে, যেটাকে বলে। এখন এটা আমাদের লাগবে কি ট্যাক্স রেট, আমরা একটু দেখি যে যে কোনো ট্যাক্স রেট যদি আমাদের দিতে হয়, অর্থাৎ যেটা ক্রয় বিক্রয়ের সাথে অর্থাৎ সেলস এবং পার্সেসের সাথে সম্পর্কিত, সেই ট্যাক্সটা আমার এখান থেকে, সে যে রেট হোক, এখানে রেট লেখা থাকুক, রেটটা আপনি ধরবেন না, শুধু ট্যাক্সটা ধরেন, ধরে আপনার মনে করতে হবে যে যদি সেলস এবং পার্সেস এই দুটোর সাথে কিছু সম্পর্কিত থাকে, সেইটা আমি সেই ট্যাক্সের পার্সেন্টটা এখান থেকে রেকর্ড করব। আর যদি একাধিক ট্যাক্স আমার দিয়ে নিতে হয়, সেটা আমি এই গ্রুপ ট্যাক্সের মাধ্যমে, যে দুটো ট্যাক্সের রেট দিয়ে আমি একটা ট্যাক্স বানাবো, বা দুই বা ততোধিক ট্যাক্সের দিয়ে, সেটা তিনটা হোক চারটা হোক, এই তিন চার প্রকারের ট্যাক্স দিয়ে আমি একটা ট্যাক্সের রেট করব, সেটা হবে গ্রুপ ট্যাক্স। এখানে সব কিছু কিন্তু লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। এরপরে কাস্টম ট্যাক্স, কাস্টম ট্যাক্স কোনটা, এই যে জিরো রেটেড ট্যাক্স একটা কাস্টম ট্যাক্স, মানে পার্সেস সেলস যেখানে আপনার ট্যাক্সে কোনো পার্সেন্ট থাকবে না বা আদারওয়াইজ যত ট্যাক্স আছে সব কাস্টম ট্যাক্সের আন্ডারে। আমরা একটু পড়ি ট্যাক্সের এখানে কি কি আসবে, অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট সাচ অ্যাজ লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড, কোনো লোকাল ট্যাক্স অ্যাড হবে না, আপনার ট্যাক্স রেট ফর ভ্যাট, ফর ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা আমাদের সবই এখানে, তার মানে পার্সেস এবং সেলসের সাথে সম্পর্কিত এটা। এরপর আছে কি গ্রুপ ট্রেড, কম্বাইন মাল্টিপল ট্যাক্সেস অ্যান্ড মেক অ্যাপ্লাইং দেম টু ইউর ট্রানজ্যাকশন ইজিয়ার, মানে যদি একসাথে দুটো বা তার ততোধিক মাল্টিপল ট্যাক্স একসাথে অ্যাড করে যদি কোনো কোনো আইটেমের পরে এটা অ্যাপ্লাই করতে হয়, সেটা আপনি যদি দুটো বা ততোধিক একসাথে সেই ট্যাক্সটা অ্যাড করেন, তাহলে গ্রুপ ট্যাক্স হিসেবে আপনি একসাথে মানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন সেই ট্রানজ্যাকশনের উপরে। অল ট্যাক্সেস ইউ ইনক্লুড আর ক্যালকুলেটেড অ্যান্ড চার্জড অ্যাট ওয়ান্স বাট উই ট্র্যাক দেম সেপারেটলি, মানে আলাদা আলাদা ওনারা সেপারেট করে এটা ট্র্যাক করবে, ঠিক আছে। আপনি হয়তো অল ট্যাক্স একসাথে ইনক্লুড করে আপনি ক্যালকুলেট করতে পারেন বা চার্জ করতে পারেন একসাথে, কিন্তু ওনারা ক্যালকুলেট করবে সেপারেটলি, এটা বলতে চাচ্ছি। এবার কাস্টম ট্যাক্স, অ্যাড এ ট্যাক্স এজেন্সি অ্যান্ড এ ট্যাক্স পার্সেন্টেজ সাচ অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল লেভি, হোটেল অর পেট্রোল ট্যাক্স, মানে এই ক্যাটাগরির বা মানে সেলস পার্সেসের সাথে সম্পর্কিত বাদে অন্য সব ট্যাক্স কাস্টম ট্যাক্সের সাথে দেবে। আপনার যদি মনে হয় যে জিরো রেটেড ট্যাক্স বা ট্যাক্স এক্সাম্পটেড, এটা কোথা থেকে যাবে, এটাই কাস্টম ট্যাক্সের থেকে, তার মানে এটা পার্সেস এবং সেলসের সাথে সম্পর্কিত, কিন্তু ওই ট্যাক্সে কিন্তু আমার সেলস পারচেজে কোনো প্রভাব আসতেছে না, আমি রেকর্ড করতেছি ঠিক আছে, এখান থেকে জাস্ট এন্ট্রি করতেছি, আমি ওখানে শো আপও করাবো, যেখানে যেখানে যেটা প্রয়োগ করতে হবে প্রয়োগ করব, কিন্তু এইটা যেহেতু সেলস এবং পারচেজে কোনো ভ্যালু অ্যাড করতেছে না, এটা আমরা রেকর্ড করবো এখান থেকে। আচ্ছা, ট্যাক্স রেটে চলে যাই। এখন আমরা ওখানে বলছে 10%, 10% মানে আমার এই সেলস ট্যাক্স এবং পার্সেস ট্যাক্স একসাথে আমার মানে এন্ট্রি করতে হবে কিভাবে, আমার ওইখানে 10 এখানে 8 শুধু এইটুকু দেখলাম, আমি দেবো এখানে নাম ট্যাক্স, শুধু ট্যাক্স নামটা দিচ্ছি, ট্যাক্স নামটা দিয়ে এখানে ডেসক্রিপশনও ট্যাক্স, আমি যদি দিতে চাই এখানে যে ট্যাক্স কালেক্টেড ফ্রম কাস্টমার্স, ঠিক আছে, এটাও আমি দিতে পারি, তা আমি মনে করেন যেটা ডেসক্রিপশন সেইটাই রেখে দিলাম। আপনার যদি মনে হয় যে এখানে আপনি আলাদা দিয়ে দিবেন, যেহেতু সেলস পার্সেস দুটোই আছে, তাহলে একটা স্পেসিফিক আমি এখানে লিখতে চাচ্ছি না, ঠিক আছে।
তার মানে সেলস মানে কালেক্টেড মানে সেলস ট্যাক্স কালেক্টেড ফ্রম হচ্ছে কাস্টমার, এটা যদি লিখি এখানে তো পার্সেসের ট্যাক্সটাও আছে, এই জন্য আমি স্পেসিফিক ভাবে ওভাবে লিখতেছি না, ট্যাক্স এটা ডেসক্রিপশন ট্যাক্সে দিচ্ছি। এবার ট্যাক্স এজেন্সি কি, এই সেম আরসি, এটা কিন্তু অবশ্যই এখানে দেওয়াই আছে, আর চেঞ্জ করতে পারবেন না, ওখানে সেট আপ করে আসছেন। এবার আছে কি সেলস আর পার্সেস দুটো অপশন আসছে, আমরা সেলসে ক্লিক করবো আগে। সেলসে ক্লিক করলে সেলসের পার্সেন্ট কত, 10 আমাদের ওখানে দেওয়া আছে ডাটাবেজে। আবার দেখি এই যে 10%, যে সেলস ট্যাক্স 10%, আবার পার্সেস 8%। দেখেন আমাদের কিন্তু একই জায়গায় ট্যাক্স সেট আপ, ট্যাক্স নামে দিচ্ছি কিন্তু একই জায়গায় দুটোই সেট আপ করতে হচ্ছে। সেলস ট্যাক্স দিচ্ছি 10%, এটা সেলস ট্যাক্সটা কি, আমার লায়াবিলিটিস। আমি সেলস করতেছি প্রোডাক্ট, সেলস করার সাথে সাথে আমি যে টাকা পাচ্ছি বা পাচ্ছি না, এখন পাচ্ছি না, হয়তো ভবিষ্যতে আমি 1 মাস ভিতরে পাবো, যে লেট মানে নেট 30 দিনে আমি সেল করতেছি, এই নেট 30 দিনের ভিতরে আমি টাকা পাবো, কিন্তু আমি যখনই সেলস করতেছি সে বাকি তো নগদেও, আমার কিন্তু সেই সেলস ট্যাক্সটা আমি কালেকশন করব বা করতেছি, এইটা যতক্ষণ পর্যন্ত আমি পরিশোধ না করব, এটা কিন্তু সেলস ট্যাক্স, আমি প্রোডাক্ট বিক্রি করে এর সাথে যে ট্যাক্সটা পাচ্ছি আমি আমার কাছে এনে রাখতেছি, আমি যতক্ষণ পর্যন্ত এই ট্যাক্সটা পরিশোধ সরকারকে না করবো ততক্ষণ এটা লায়াবিলিটিস আমার। ঠিক আছে, এরপরে কি, আমার শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, আমার ট্যাক্স অ্যামাউন্ট রিটার্ন লাইনে আমি কি শো করাবো, এখানে আছে ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার প্রোডাক্ট, আবার ভ্যাট ডিউ অন পিরিয়ড অন অ্যাকুইজিশন অফ গুড মেড ইন নর্থার্ন আয়ারল্যান্ড ফ্রম ইইউ মেম্বার স্টেটস। এবার স্টেট দেখেন এখানে কি বলতেছে, দেখেন নর্দার্ন আয়ারল্যান্ড ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার স্টেট, ঠিক আছে, এই নর্দার্ন আয়ারল্যান্ডটা ইউকের ভিতরে আলাদা একটা মানে জায়গা, যেটা নর্দার্ন আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার্সের স্টেট, আলাদা একটা স্টেট, ঠিক আছে, ইউকের ভিতরে, কিন্তু সেইটা আলাদা রকমের একটা মানে মানে ভ্যাটের ক্ষেত্রে আলাদা একটা রুল এখানে অ্যাপ্লাই করা হয়। তা আমাদের যেহেতু নর্দার্ন আয়ারল্যান্ডের না, ওইটা যদি কোনো বাইরের কাজ করেন সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন বাংলাদেশে সাপোজ আমরা যারা বইতে পড়ছি, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যারা কম বেশি একটু পড়ছেন, সে যত পুরনো হোক নতুন হোক, বা আমরা জানিও এটা বেসিক নলেজের মাধ্যমে, যে কিছু কিছু অঞ্চলে যেটা শিল্প নগর যেখানে গড়ে ওঠে প্রথম অবস্থায়, বা একটু অনুন্নত এরিয়া কিন্তু শিল্পতে ভালো করতেছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠতেছে, সেখানে কিন্তু আলাদা কোথাও 10 বছর, কোথাও 15 বছর বা 20 বছরের জন্য, যে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায় ওই সেম ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারে ট্যাক্স আছে 20% বা 25%, ওই 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 কারখানাগুলোতে, বা ওইটা অ্যাপ্লিকেবল হচ্ছে, কিন্তু ওই সেম প্রোডাক্ট বা সেম ইন্ডাস্ট্রি অন্য কোথাও একটু লো লাইনে গড়ে উঠতেছে, সেখানে কিন্তু একটা ট্যাক্স মৌকুব পায় বা ট্যাক্স ডিসকাউন্ট পায়, একটু কম পায়, যে না এখানে ঢাকা শহরে ওই ওই ইন্ডাস্ট্রিতে ট্যাক্স 25%, আর ওইটাই আলাদা, যে ওই ধরনের যে মানে গ্রোয়িং যে মানে ইন্ডাস্ট্রি গ্রোয়িং করতেছে যে এরিয়া, সেইখানে কিন্তু আলাদা একটা ছাড় থাকে, এটা বিভিন্ন জায়গা বিশেষে এই ছাড়টা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, যে না এইখানে বিগত 10 বছর বা 20 বছর ট্যাক্স হয় মৌকুব থাকবে, না হলে 15% থাকবে বা 10% থাকবে বা 5%, টোটাল ট্যাক্সের উপরে 5% ট্যাক্স কম দিবে, এরকম কিছু কিছু দিয়ে মানে ওদের হচ্ছে গ্রোথের জন্য এই সুযোগটা কিন্তু করে। তা ঠিক এখানে নর্দার্ন আইল্যান্ডটা আয়ারল্যান্ডটা এটা হচ্ছে শুধু এই একটা ব্যাপার। এখন আমরা কি করব, এখানে যেহেতু আমাদের নর্দার্ন আয়ারল্যান্ডটা না, এখানে আমরা হচ্ছে ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট এটা দিব। এরপরে শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এখানে নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইনটা কি হবে, নেট ভ্যালু অফ সেলস, শুধু আমরা এটা দিব, নেট ভ্যালু অফ সেলস রিটার্ন লাইন হবে। এবার পার্সেস ট্যাক্সে কি হবে, এখানে আমরা দেখছি একটা 10% আর পার্সেসে 8%, আমরা এটা দিব, 8% এখানে দিব, এখানে 8% দিলাম, 8%। এবার এটা কি, এটা কি আমার লাইবিলিটিস না, আমি যে প্রোডাক্ট কিনতেছি সেখানে আমি যে ট্যাক্স আমার কিন্তু দিয়ে আসতে হচ্ছে সাথে সাথে, বা আমি যখন টাকা দিচ্ছি পে করতেছি, যদি বাকিতে কিনি পরে পে করলেও আমার কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, এটা আমার এক্সপেন্স। ঠিক আছে, এবার এখানে বলছে শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এখানে নট অ্যাপ্লিকেবল, অটোমেটিক্যালি আসছে, এখানে সেট আপ করতে পারবো না। শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এখানে আমরা কি করব, এখানে আছে নেট ভ্যালু অফ পার্সেস, আমরা যেটা আমরা কিনতেছি তার উপরে কিন্তু সেই পার্সেসের উপরে ট্যাক্সটা দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা সেভ করলাম, তার মানে একটা ট্যাক্স আমাদের সেট আপ হয়ে গেল। আমরা এই যে যেটা সেট আপ করবো সেগুলো আমরা একটু ইনভয়েসে এসে দেখবো, ঠিক আছে, আমাদের হচ্ছে কিনা, ইনভয়েস বা এক্সপেন্সে এসে এসে আমরা একটু অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমাদের একটা এখানে সেভ সেভ হয়ে গেল। এখন আমাদের বাকি কি, আমরা অন্যান্য যে ট্যাক্সগুলো সেটাও সেট মানে করে ফেলবো। এখানে আছে কি, এরপরে জিরো রেটেড ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স ফর নন ট্যাক্সেবল আইটেম। এখন আমাদের কি ওই ট্যাক্স একটাই করতে হবে না, কারণ একই প্রতিষ্ঠানে অনেক প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ হয়ে থাকে, অনেক ধরনের ট্যাক্সে মানে এক এক প্রোডাক্টে এক এক ধরনের ট্যাক্স নিয়ে কাজ হয়ে থাকে, তাহলে আমরা এই ট্যাক্স রেটে আমরা আরো কিছু অ্যাড করি, ধরেন একটা করতে পারি স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। এই তো ধরেন এখানে আমি আগে অ্যাড করছি অন্য অন্য সফটওয়্যারে, তাও কিন্তু এখানে চলে আসছে STANDARD স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এখানে চলে আসছে, আমি দিলাম, এই যে দেখেন স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এখানে দিয়েছি
আমার ডেসক্রিপশনেও কিন্তু এখানে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সটা চলে আসবে। তার মানে আমি চাচ্ছি ট্যাক্স বা ভ্যাট নামে একটা দিয়েছি, মানে সরি ট্যাক্স নামে একটা দিয়েছি, মানে এখানে একই নামেরটা কিন্তু দুইবার নিবে না, এই জন্য স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এই নামটা দিচ্ছে। আপনার যদি মনে হয় যে আলাদা কোনো ট্যাক্সের ক্যাটাগরি বা সেই ট্যাক্সের ক্লাস, আলাদা ক্লাসের প্রোডাক্ট নিয়ে আমি কাজ মানে নাম দিব, তাও আপনি দিতে পারেন। যে ফার্মাসিউটিক্যাল আমরা কোম্পানি, আমরা দিতে পারি ইসিজি মেশিন নিয়ে আলাদা ট্যাক্স, সেটা নাম আপনি কি দিবেন, ওই বায়ার যা রিকমেন্ড করবে সেইভাবে দিবেন। ঠিক আছে, তা আমরা ধরেন বোঝার সুবিধার্থে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিলাম, দিয়ে এখানে আবার সেলসে আসি। ধরেন একই রকম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় না, যেটা বললাম এখানে সেলসের রেট দিব আমি 15, সাপোজ এখানে 15 দিচ্ছি, আর এখানে দিচ্ছি এটাও কিন্তু আমার লাইবিলিটিস, এটা থাকবে। এবার আমি এখানে শো ট্যাক্স অন রিটার্ন লাইন আমি দিচ্ছি ভ্যাট ডিউ, এটা দিলাম, এরপরেরটা দিয়ে দিলাম নেট ভ্যালু অফ সেলস, এরপরে পার্সেসে গেলাম, পার্সেসে যে এইখানে আমি কিন্তু 10% দিচ্ছি স্ট্যান্ডার্ড রেটেড পার্সেস ট্যাক্স, এটা সেলস ট্যাক্স 15 আর এটা পার্সেস হচ্ছে আমি দিচ্ছি 10, এটা হচ্ছে এক্সপেন্স। এরপরে লাস্টে এখানে দিয়ে দিচ্ছি নেট ভ্যালু অফ পার্সেস, তার মানে প্রথমটা দিছি কত, আমরা এখানে দেওয়া আছে 10 এবং 8, আমি কয়েকভাবে করে আমরা আপনাদের ধারণা আশা করি স্বচ্ছ হবে করলে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আগেরটা পার্সেসের সরি সেলসের ক্ষেত্রে 10 দিয়েছিলাম আর পার্সেসে 8, এটা স্ট্যান্ডার্ড রেটেড যেটা 15 এবং 10 দিয়ে আমি এখানে সেভ করলাম, এটা সেভ, তার মানে স্ট্যান্ডার্ড রেটেড হলো। এবার আমরা আরেকটা দিব ভ্যাট অবলিক ট্যাক্স, ঠিক আছে, এটা দিয়ে মানে নাম আপনার একটু বিশেষ বিশেষ নাম দিতে হবে, মানে আলাদা আলাদা, যেটার সাথে আপনার আলাদা আলাদা করে দিলে আপনার সুবিধা হবে কি, যে আপনি আলাদাভাবে আপনি এখানে রেকর্ড করতে পারবেন। ভ্যাট ট্যাক্স এভাবে দিলাম, মানে একই নামে দুইটা হবে না, ঠিক আছে, এটা দিলাম। এখানে সেলসের এখানে আসি এবং পার্সেসের এখানে আসি, সেলসে এবার এখানে দিতে চাচ্ছি আমি 12%, সাপোজ 12, এটা লায়াবিলিটিস, আর এখানে হচ্ছে ভ্যাট ডিউ, এখানেও দিচ্ছি নেট ভ্যালু অফ সেলস, মানে এখানে পার্সেন্টটা বায়ার আপনাকে, মানে কি বললাম, একটা প্রতিষ্ঠানে 5টা 10টা, মানে ধরেন আপনি 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, 5 7 10 রকমের ট্যাক্সের পার্সেন্ট হতে পারে, এক এক প্রোডাক্টে এক এক ধরনের ট্যাক্স অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। ওখানে দিয়েছি 12, আর এখানে আমি ধরেন দিচ্ছি 8%, 12, হ্যাঁ এখানে 12, এখানে 8, এখানে আছে কি, এখানে লাইবিলিটি না এখানে এক্সপেন্স, ভুল করে এখানে আবার লাইবিলিটি রেখে দিয়েন না, ইসের ক্ষেত্রে পার্সেসের ক্ষেত্রে দিলাম, দিয়ে আমি তার মানে 3টা আমার কিন্তু হয়ে গেছে অলরেডি, তার মানে সেলস এবং পার্সেসের সাথে সম্পর্কিত ওই ট্যাক্সগুলো, ঠিক আছে। এবার আমি কি করব, আরও একটা আমি দিয়ে আসতে পারি, যে না এর সাথে আমি আরও একটা অ্যাড করব। এখন এখানে যেহেতু আইসি আমরা একটু দেখে নেই, ও এখানে তো সেই অপশনটাই চলে আসছে, আচ্ছা দেখি আমি আবার একটু সেট আপ করে সেই অপশনটায় যাই, আই ডি নট নিড গো টু, এখানে যে আমি একটু জাস্ট দেখতে হবে হচ্ছে আমার ইয়েটা, যে ইনভয়েস বা এক্সপেন্স করে করে দেখতে হবে আমরা নতুন যেটা যেটা অ্যাড করতেছি সেটা প্রভাব ফেলতেছে কিনা। যেমন আমি এখন যে কয়টা অ্যাড করছি, আমি ইনভয়েসের এখানে একটু যাই, ইনভয়েসের এখানে যে দেখলে নতুন যেটা অ্যাড করবো সেটাও দেখবো, আবার যেগুলো অ্যাড করছি সেগুলো দেখবো, যে আমার এখানে পার্সেন্টটা শো করে কিভাবে বা কি নামে, সেখানে আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাপ্লাই করা হচ্ছে কিনা। দেখেন আরেকটা বিষয় বলি, যে আমরা অ্যাড করে নিচ্ছি সব, তার মানে কি, আমরা এই যে কোম্পানি সেট আপ করে নিচ্ছি, মানে একবার কোম্পানি সেট আপ করে নেবো, মানে আমার আর কোনো কাজে হাত দিতে হবে না, মানে সেটিং এর কোনো কাজে আমরা এরপরে শুধু ডাটাবেস দিয়ে কাজ করব, আমরা বুঝবো যে ইনভয়েস কিভাবে করে, তারপরে অন্যান্য যত পোর্শন আছে সব কিছু আমরা কিন্তু এর ভিতর দিয়ে কাজ করে করে দেখব প্রত্যেকটা প্র্যাকটিক্যালি। তার মানে আগে একটা প্রতিষ্ঠান যেভাবে শুরু থেকে মানে আপনার সাজায় নিতে হবে, সেই সাজায় নেওয়াটা আমরা করতেছি, সাজায় নেওয়ার পরে কিন্তু আপনার শুধু সিলেক্ট করবেন আর হচ্ছে কাজ করবেন, মানে কুইক বুকস এত সহজ করে দিয়েছে, জাস্ট আপনার এই সেট আপগুলো একবার করে নিতে হবে। আচ্ছা এটা ওপেন হতে থাকুক, এখানে আমরা আরেকটা দিব, এখানে আমরা আরেকটা দিয়ে রাখবো, সেটা হচ্ছে সরি এখানে একটু আবার দাঁড়ায় গেছে, দেখছেন একদিক দিয়ে গেলে আর একদিকে দাঁড়ায় যায়। আচ্ছা এখানে এই যে ইনভয়েস চলে আসছে, আমরা এখানে একটু দেখবো, ধরুন এখানে যে প্রোডাক্ট আছে এইখানে ভ্যাটের এখানে এসে দেখবো যে আমাদের যেগুলো অ্যাড করছি সেগুলো আসছে কিনা, আর নতুন যা অ্যাড করবো তাও আসতেছে কিনা। এই যে ভ্যাটের এখানে আমরা সব ধরেন এখানে বিলিং অ্যাড্রেস ট্যাড্রেস যখন কাস্টমার অ্যাড করবো সব কিছু চলে আসবে। এখন এই যে ভ্যাটের অপশন যখন আমরা আসবো, এই ভ্যাটের অপশনে আমরা একটু যেয়ে দেখি যে আমার কি কি ভ্যাটের পার্সেন্ট আসতেছে এখানে। এই যে ক্লিক করছি দেখেন, এটা একটু কেটে দেই, এখানে যেগুলো আমাদের সেট করা নাই সেগুলো কিন্তু আসছে, কুইকবুকস ডিফল্টে কিছু দিয়ে রাখছে, দেখেন আমরা কোনটা কোনটা করছি। এই নো ব্যাট কিন্তু আমাদের দেওয়া না, এটা কুইকবুকস দিছে, এই একটা আমাদের দেওয়া না, এই একটা আমাদের দেওয়া না, এটা আমাদের দেওয়া না, আমাদের দেওয়া কোনটা কোনটা, এই যে ট্যাক্স 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 15%, আরো আরো যেগুলো আছে সেগুলো আমরা যোগ করছি, যেটা এখানে একটু স্ক্রল করে আরো আসবে, কারণ এখানে দুইটা কেবলমাত্র অ্যাড হয়েছে। এবার আমি এখানে বাকি যেটা অ্যাড করতেছি, ধরেন ভিডিএস ট্যাক্স, ভিডিএস একটা অ্যাড করলাম, এরপর এখানে সেলস, সেলস আমরা ক্লিক করলাম,
এই নামে একটা আমি দিলাম, বা আপনি যদি অন্য নামেও দিতে পারেন যে না আমি শুধু ভ্যাট নামে দিব। আপনি যদি এমন না হয় যে না ভিডিএস দিবেন, আপনি শুধু ভ্যাট দিবেন, আপনি দিতে পারেন, সমস্যা নাই। যে আমি ট্যাক্স নামে আলাদা দিছি, এখানে ভ্যাট নামে আলাদা দিব, কিন্তু পার্সেন্ট আলাদা হবে, দিতে পারেন, সমস্যা নেই। এখন এটা দিলাম সেলসে, সেলসের এখানে পার্সেন্টটা ওঠে না, এবার দিব এই যে ভ্যাট। ভ্যাটে আমি এখানে এখানে দিতে চাচ্ছি আমি 20% সাপোজ। আর এখানে লাইবিলিটি থাকবে, এখানে থাকবে হচ্ছে ভ্যালু, ভ্যাট ডিউ। আর এখানে নেট ভ্যালু, আর পার্সেসে থাকবে হচ্ছে আমার 15%। এবার এখানে এক্সপেন্স দিলাম, এখানে নেট ভ্যালু অফ পার্সেস, তার মানে এই আলাদা একটা ট্যাক্স দিলাম। এখন কোনটা কত পার্সেন্ট সেটা আপনার মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে কি, ওখানে তো আপনি লিখে রাখতেছেন, লিখে রাখলে জাস্ট পার্সেন্টগুলো কোনটা কোনটার কোন মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার একটু দেখতে হবে। এইবার আসি, এগুলো তো ভ্যাট আমরা র্যান্ডমলি অ্যাড করলাম। এবার জিরো রেটেড এবং এক্সামটেড দুটো ব্যাপার আছে, এগুলো আমরা কিভাবে দেখব? কাস্টম ট্যাক্সের মাধ্যমে এগুলো অ্যাড করব। তার মানে সেলস ট্যাক্সের সাথে পার্সেসের সাথে যেটা সম্পর্কিত সেলস এবং পার্সেস, সেটা ট্যাক্স রেটের মাধ্যমে। এবার যেগুলো বাকি অন্য মানে অন্য প্রসঙ্গের, সেগুলো আমরা কাস্টম ট্যাক্সে যাবো, আর লাস্টে করবো গ্রুপ ট্যাক্স। কারণ কাস্টম ট্যাক্সে এসে আমার কি করতে হবে, ধরেন জিরো রেটেড ট্যাক্সটা আমি দেখবো, তাহলে দেখবো জিরো রেটেড ট্যাক্স, RATED ট্যাক্স। এই দিলাম, ডেসক্রিপশনও সেম জিনিস হবে, জিরো রেটেড ট্যাক্সটা এখানে কপি করে এটা বসাই দিব, জিরো রেটেড ট্যাক্স দিলাম। এখানে ট্যাক্স এজেন্সি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, জিরো রেটেড ট্যাক্স এজেন্সি, তার মানে এটা জিরো রেটেড ট্যাক্স এজেন্সি নামে এখানে আলাদা দেখাইছে, তার মানে এটা HMRCর সাথে কোনো সম্পর্ক নাই। কারণ কি, এখানে হচ্ছে সবকিছু নির্ভর করতেছে জিরো রেটেড ট্যাক্স, তার মানে এটা মানে জিরো, ফিগারটা জিরো, এই ট্যাক্সটা কালেকশন করার কেউ নাই, কিন্তু একটা হেড ওখানে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা এখানে এজেন্সিতে এখানে দিছিলাম মেবি 05 না 9 দিছিলাম, আচ্ছা দিচ্ছি 05 দিলাম। এখন এখানে আবার কিন্তু নতুন করে সেট আপ করতে হচ্ছে যে 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। আমরা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে কপি করে ধরেন এখানে দিয়ে দিলাম, কিন্তু আপনারা হুবহু কপি করেন না, একটু চেঞ্জ করে, ঠিক আছে। এইবার আসি কোথায়, স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড, আপনার এখানেও কারেন্ট ট্যাক্স পিরিয়ড দিতে হবে আমাদের জানুয়ারি থেকে। এবার চুজ ফ্রিকোয়েন্সিকে আমরা কোয়ার্টারলি। এরপরে রিপোর্টিং মেথড কি স্ট্যান্ডার্ড। দেখেন এখানে আপনার মনে হতে পারে যে পার্সেন্ট তো জিরো, এটা তো কোনো প্রভাব ফেলবে না, কিন্তু তারপরও কেন রেকর্ড করা লাগতেছে? হ্যাঁ, এই রেকর্ড করাটা নীতি অনুযায়ী অবশ্যই এটা রেকর্ড করতে হবে, এন্ট্রি অন্তত করতে হবে, আপনার ইনফরমেশন এখানে দিতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। এবার বলছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস। এই যে জিরো রেটেড ট্যাক্স শুধু কি আপনার মানে শুধু কি সেলসের থেকে কালেকশন করা হবে, পার্সেসের থেকে হবে না? হবে, পার্সেসেও জিরো, সেলসেও জিরো। এমন প্রোডাক্ট অনেক ক্ষেত্রে আপনি পার্সেস করবেন যাতে জিরো রেটেড ট্যাক্স থাকবে, আবার এমন প্রোডাক্ট আপনি মানে পার্সেস করবেন তাতেও কিন্তু জিরো রেটেড ট্যাক্স থাকবে, ঠিক আছে। সেলস পার্সেস দুটো থেকে ধরেন জিরো, তাহলে আমরা এখানে এবার দেখেন দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলসের উপরে, তার পার্সেন্ট কত আমাদের জিরো, এখানেও জিরো দিতে হবে সেলস রেট, আর এখানে যে পার্সেসের এখানেও কিন্তু জিরো দিতে হবে, জিরো। এবার দিয়ে পার্সেস ট্যাক্স ইজ রিক্লেমেবল, যদি আপনার পার্সেসের ক্ষেত্রে কোনো কিছু রিক্লেমেবল কোনো সময় অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি এখানে টিকমার্ক দেন তাহলে কিন্তু রিক্লেম করলে সেই ট্যাক্সটা আপনি পাবেন। কিন্তু রিক্লেমেবল যদি এখানে টিকমার্ক যদি রেকর্ডে না দিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে রিক্লেম করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা এখানে টিকমার্ক দিয়ে রাখলাম পার্সেস ট্যাক্স ইজ রিক্লেমেবল, দিলাম, দিয়ে সেভ করব। সেভ করার পর এবার কিন্তু আমরা জিরো রেটেড করে ফেলছি, তার মানে ট্যাক্স করছি কাস্টম ট্যাক্স, তার মানে এখানে যে কাস্টম ট্যাক্স সেটাও কিন্তু আমরা করলাম, ঠিক আছে। কাস্টম ট্যাক্স মানে আমাদের সেলস এবং পার্সেসের বাইরে যে ট্যাক্স, যে নিয়ম নীতিগুলো সেইগুলো দিয়ে আমাদের কাস্টম ট্যাক্স করতে হবে। এরপর আমরা গ্রুপ ট্যাক্সও করবো, এটা একটু সেভ হোক, সেভ হলে আমরা ধরেন আরেকটা কাস্টম ট্যাক্স করবো, ট্যাক্স এক্সামটেড। ওখানে কিন্তু আছে ট্যাক্স এক্সামটেড, ওখানে আছে কুইক বুকস দিয়ে রাখছে, কিন্তু আমরা আমাদের মতো করে করবো, ঠিক আছে। এখানে আছে ট্যাক্স এক্সামটেড, EXEMPTED। এখান থেকে আমরা এক্সামটেড যেটা, সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ট্যাক্স এক্সামটেড, জিরো রেটেড ট্যাক্স, দুটোই আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের এই এক্সামটেডের সাথে জিরো রেটেড ট্যাক্স একসাথে কিন্তু গোলাই ফেলতে পারবো না, একটা আছে ট্যাক্স মৌকুব আর একটা জিরো রেটেড ট্যাক্স, ঠিক আছে। দুটো দুই জিনিস, হয়তো মিনিং একই দাঁড়াবে, মানে ফিনান্সিয়াল ভাবে মিনিং একই দাঁড়াবে, কিন্তু তারপর আমাদের কিন্তু এখানে তফাৎ আছে। আচ্ছা, এখানে আমাদের জানুয়ারি, এখানেও কিন্তু দেখেন যে কোনো ট্যাক্স এক্সামটেড দিচ্ছি তখনও কিন্তু আমাদের নতুন করে ইনফরমেশনগুলো দেওয়া লাগতেছে। আমি যেভাবে সেটিং করছি সেভাবে আপনারা সেটিং করবেন। এখানে কত, এখানেও সেলস রেটটা জিরো,
এখানেও কিন্তু আবার পার্সেস সেলস দুটোই, এখানেও কিন্তু জিরো হচ্ছে, তার মানে কিন্তু জিরো রেট ট্যাক্স না, জিরো দিতে পারি। এখানেও আবার রিক্লেমেবল করে রাখতেছি, এক্সাম্পটেড। সেভ করলাম, সেভ করে এখানে এই পোর্শনটা শেষ হলো। এইবার আমাদের বাকি থাকলো কি, তারা আমরা অ্যাড ট্যাক্সে যে ট্যাক্স রেট করলাম, সেলস এবং পার্সেস সম্পর্কিত কাস্টম ট্যাক্স করলাম দুটো। এবার গ্রুপ রেট, এবার যদি গ্রুপ রেটের ক্ষেত্রে আমার একটা ব্যাপার মনে রাখতে হবে, এখানে পার্সেস সেলস দুটোই সম্পর্কিত, এই জন্য নামটা আমাকে একটু অন্যভাবে দিতে হবে। যেমন আমি এখানে দিচ্ছি GROUP, গ্রুপ, গ্রুপ ট্যাক্স, জাস্ট এই ট্যাক্স। এবার দিয়ে আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি সেলস, SALES, কারণ এখানে কিন্তু প্রভাব পড়ার একটা ব্যাপার আছে, গ্রুপ ট্যাক্স সেলস এটা দিয়ে দিচ্ছি। কারণ কি, শুধু যদি গ্রুপ ট্যাক্স দিই, একটু পরে যেটা দিব পার্সেসেরটা, এটা করার পরে তখন কিন্তু ওটা নিবে না, একই নামে দুটো নিবে না। এই জন্য গ্রুপ ট্যাক্সে ব্র্যাকেটে সেলসে লিখলাম, এই জন্য আমার কিন্তু সুবিধা হবে। সুবিধা কি একটু দেখে একটু চলেন। এই যে ডিসক্রিপশনে চলে আসে, এবার বলছে ট্যাক্স রেট, এখান থেকে চুজ করেন, দুটো দিয়ে রাখছে ডিফল্টে। আপনার যদি মনে হয় যে না আমার দুটো দিয়ে এই কোনো ধরেন একটা 12%, সেলস ট্যাক্স একটা 12% আর একটা 10%, এটা দিয়ে আমি ধরেন 22% বানাবো, যে কোনো একটা প্রোডাক্টের পরে আমার এই গ্রুপ ট্যাক্স মিলে যে ট্যাক্সটা হবে এইটাই আমার অ্যাপ্লাই করতে হবে। যে ওই স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স বা শুধু ট্যাক্স এই দুটো মিলায় যে 25% সাপোজ, আমার স্পেসিফিক কিছু প্রোডাক্টে এই গ্রুপ ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। তা সেক্ষেত্রে আপনার এই দুটো ট্যাক্স মিলে আপনি একটা ট্যাক্স আপনি বানাতে পারবেন, গ্রুপ ট্যাক্স। এখন যদি বলেন যে দুটো না আমি তিনটা, তাহলে অ্যাড ট্যাক্স রেট যখন এখানে ক্লিক করবেন এরকম আরো ঘর হয়ে যাবে দুইটা। এই যে ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল অন, এরকম যেমন একটা ঘর হয়ে গেছে, একটা লাইনে দুটো ঘর। এই ট্যাক্স রেটে ক্লিক করলেও কিন্তু সেরকম এরকম ঘর হয়ে যাবে, যে আপনি তিনটা নিয়ে চারটা নিয়ে আপনি ট্যাক্স বানাতে পারেন। কিন্তু আমরা দুটো নিয়ে আমরা এটা একটু করি। ট্যাক্স রেট এখানে আপনার চুজ করতে হবে কোথায়, আমরা কিন্তু সেলস ট্যাক্সে আসছি। গ্রুপ ট্যাক্স কোনটা, দুটো করা যাবে গ্রুপ ট্যাক্স, একটা সেলস একটা পার্সেস, মানে করা আরো যাবে, কিন্তু আমরা দুটো করব, দুটো করলে আমরা বুঝতে পারবো। এখন ট্যাক্স রেটে যাব, ট্যাক্স রেটে এইগুলো কিন্তু কুইক বুকসে অনেক দেওয়া আছে, মানে ওরা নিজেরা দিয়ে রাখছে, আমরা এগুলো ডিলিট করবো একটু পরে, ঠিক আছে। আমরা যেগুলো করছি সেটা আমরা এখানে দিব। এই দেখেন আমরা যেগুলো করছি সেগুলো কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, আমাদের বুঝতে পারবো সহজে, ঠিক আছে। সবগুলো আমরা যেগুলো করছি সেগুলো ব্র্যাকেট দেওয়া আছে। আমরা 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 এখানে চুজ করব দুটো রেট, ট্যাক্স সেলস, মানে আমরা জানি এটা 10%, এ দিলাম ট্যাক্স সেলস, এটা একটা দিলাম। এখানে অ্যাপ্লিকেবল অন কিসের পরে এটা অ্যাপ্লিকেবল হবে, নেট অ্যামাউন্টের উপরে, মানে টোটাল টাকার উপরে অ্যাপ্লিকেবল হবে, দিলাম। এবার আবার এরপর একটা আসি, ট্যাক্স সেলসের পরে আমরা আর কি দিব, আমরা চাচ্ছি ধরেন ট্যাক্স সেলসের পরে এরপরে আমরা স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিব, এটাও সেলস। আপনি একটা পার্সেস দিবেন একটা সেলস দিবেন তা কিন্তু না, এটা সেলস গ্রুপ সেলস ট্যাক্স করতেছেন, তাহলে স্ট্যান্ডার্ড রেটেড। এটাও কি হবে, নেট অ্যামাউন্টের উপর, তার মানে এই 10 আর 15 25% হলো, এটা 10% এটা 15% 25%। এবার আমার কিন্তু গ্রুপ ট্যাক্স সেলসটা আমার হলো, সেভ করলাম। এবার আমি আসি পার্সেসেরটাই, গ্রুপ রেটে আসলাম। এবার গ্রুপ ট্যাক্স GROUP, সরি, গ্রুপ ট্যাক্স পার্সেস, PURCHASE দিলাম। এবার এখানে আসি, এখানেও এরকম এর উপরে যতগুলো আছে ততগুলো আমরা দিব না, আমরা চাচ্ছি কি ট্যাক্স পার্সেস, এটা 8%, আর এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড যে ট্যাক্স পার্সেসেরটা সেইটা দিব, সেলসেরটা না। এই যে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেস দিলাম। এখানেও কি হবে, নেট অ্যামাউন্টের পরে, আর এটাও নেট অ্যামাউন্টের উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু গ্রুপ ট্যাক্স পার্সেস এটাও সেভ হলো। এবার আমরা একটু দেখি এইখানে এবার কি কি আসছে, ওইগুলো ডিলিট করে যদি দেখতে পারতাম। এই দেখেন স্ট্যান্ডার্ড রেট ট্যাক্স চলে আসছে, ট্যাক্স 10% চলে আসছে। আচ্ছা এই দুটোই দেখা যাচ্ছে। আমরা একটু এবার একটু হচ্ছে আমরা এডিট করে আসি, এডিট যে রেটটা, ঠিক আছে, এডিট সেটিংয়ে একটু যাই। এডিট সেটিংয়ে যে সরি এই সেটিং না, আপনার যদি যদি কখনো সেটিং করতে হয় যে না, এটা একটু দেখে আসি। এই যে যে সেটিং যেগুলো আপনারা করে গেছেন, যে কিভাবে আপনারা এডিট করতে পারবেন বা কিভাবে এডিট করণীয় মানে করার বিষয়ে যদি কোনো কিছু এডিট করতে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, যেগুলো আমরা সেটিং করে আসলাম। আর এদিকে হচ্ছে এডিট রেটে যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন যে কোন ট্যাক্সের কোন রেট, এবং কুইকবুকস ডিফল্টে যেগুলো দিয়ে রাখছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখন আমরা কিন্তু সব এখানে শো করাবো না, এই যে ভ্যাট, এই যে আবিজা ভিজা দিয়ে রাখছে এগুলো কিন্তু অফ করাবো, এগুলো অফ করাবো। এই যে ভ্যাট, যেটা এই ভ্যাট নামে আমরা যেটা দিছি এটা কিন্তু আমাদের, এটা আমরা অফ করবো না। গ্রুপ ট্যাক্স দিছি আমরা, গ্রুপ ট্যাক্স সেলস পার্সেস আমরা দিয়েছি, এটা দেখাবো না। এরপর এক্সাম্পটেড, যেটা এক্সাম্পটেড আমরা কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড দিয়েছি, এটা আমাদের না, এটা আমরা অফ করে দিব। তার মানে আপনি কোনটা কোনটা অফ করতে চাচ্ছেন অন করতে চাচ্ছেন, এখানে কিন্তু কুইকবুকস অপশন দিয়ে রাখছে। 20% এ একটা দিয়ে রাখছে, এটা আমরা অফ করব। অফ করে আমরা যেটা যেটা দিয়ে রাখছি, এই যে এটা 0 Z দিয়ে রাখছে, এটা আমরা অফ করব। অফ করে এখানে কিন্তু আমাদের বাকি যেগুলো আমরা অ্যাড করছি সেগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে, সেগুলো এখানে আছে। এখন আমরা এবার যদি একটু ইনভয়েস করে দিকে যাই,
এখানে যদি একটু রিলোড করি তাহলে আমাদের বাকি যতগুলো সব অ্যাড করছি সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমরা একটু রিলোড দিতে থাকি আর এদিকে কাজ করতে থাকি। তার মানে অপ্রয়োজনীয় যেগুলো আমরা অ্যাড করি নাই সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এই ছিল ক্লাস। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে অ্যাড করলাম, এবার এডিট ট্যাক্স নেম বা রেট, যদি কোনো একটা এডিট করতে হয় বা কোনো রেট চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব। এখানে ধরেন কোনো একটা আমার এডিট করতে হবে, এই যে ভ্যাট, এই ভ্যাটটা আমি এডিটে এইখানে কিন্তু অপশন আছে। আমি ঢুকছি কোথা থেকে, এখানে একটু ব্যাকে যাই, ব্যাকে যে আমি একটু দেখাই কোথা থেকে ঢুকছি। ওই যে ট্যাক্স রেট এডিট সেটিং আর এডিট রেট সেটিং, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা ঢুকছি কিন্তু দেখেন এই যে ব্যাক টু সেলস ট্যাক্স সেন্টার। আমি এখানে একটু যাই, যে একটা একটু দেখাই দিই জাস্ট যে কিভাবে এডিট করবেন, কিভাবে এটাকে মানে আনঅ্যাক্টিভ করে রাখবেন, ঠিক আছে, মানে ডিঅ্যাক্টিভ করবেন। এই যে এডিট ভ্যাট, এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এই যে ড্রপ ডাউন, এডিট ভ্যাটের পরে ক্লিক করিনি, ড্রপ ডাউনে ক্লিক করছি, এডিট সেটিংয়ে যে দেখছি যে আমরা এই ট্যাক্সটা সেট আপ করার ক্ষেত্রে শুরুতে যা যা করছি সেট আপ, সেগুলো এখান থেকে সেট আপ করতে পারবো বা এডিট করতে পারবো সেই সেটিংগুলো। আর এডিট রেটে ক্লিক করে কি কি ট্যাক্স আমার এখানে ইনক্লুডেড আছে, আমি কি কি ট্যাক্স আমার এই কুইক বুকসে ওপেন করা আছে, আমি কোনটা কোনটা বন্ধ করতে চাই সেগুলো কিন্তু সব এখানে চলে আসবে। কি বলছে, দেয়ার আর নো রেটস অ্যাসোসিয়েট উইথ দিস এজেন্সি। সরি, এখানে এই রেটটা আসতেছে না, আমরা কেবলমাত্র যেখান থেকে গেলাম এই যে এইখানে, এই পোর্শনটা, এখন এখান থেকে আমার হচ্ছে এডিট করতে হবে। এখানে একটু রিলোড নিচ্ছে, একটু 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 দেখি। আচ্ছা ধরুন এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সের এখানে এডিটে যাব, অন অফ তো দেখলাম, তাহলে এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এইভাবে অন অফ করে রাখতে পারবো। এবার এডিটে যাচ্ছি, ধরেন ট্যাক্সের এটাই কি কি এডিট করতে পারবো আমরা একটু দেখি। এখানে আমরা যে ট্যাক্সটা সেট আপ করছি সেই ট্যাক্সটা যদি আমরা ইনঅ্যাক্টিভ করে রাখতে চাই, ওখান থেকে তো অন অফ আছে, আমি চাচ্ছি যে এই ট্যাক্সটা আমার প্রয়োজন হচ্ছে না, আমি মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করে অফ করে রাখতে পারবো, মেক ইনঅ্যাক্টিভ। তার মানে এটা অফ থাকবে, আবার সেটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবো। এখন যদি চাই আমি কোনো কিছু এডিট করবো, ধরেন ট্যাক্সের সাথে কোনো একটা নাম এডিট করব বা কোনো কিছু, আবার পার্সেন্ট এডিট করব, এখান থেকে কিন্তু সব এডিটেবল, ঠিক আছে। ইফেক্টিভ ডেট এখানে এডিট করব, এটা আমি সব কিছু আমি করতে পারবো। তার মানে এখান থেকে আপনি এডিট করে লাস্টে সেভ দিয়ে দিবেন যে 10-এর জায়গায় এখানে 12, তা আমি যেহেতু 10% দিব শো করাতে চাচ্ছি, ওইটাই আমার থাকবে। আপনার যদি কোনো সময় এডিট করতে হয়, কোনো বাইরের কাজে এডিট করতে হয়, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। মেক ইনঅ্যাক্টিভ এখান থেকে করবেন, আবার ভিতর থেকে এখানে এসে মেক অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। তার মানে এই হচ্ছে মূল বিষয় ছিল ট্যাক্সের। এগুলো সেট আপ করে নিলাম, মানে আমরা যখনই এখন ইনভয়েস বা এক্সপেন্স করতে যাব সব ক্ষেত্রে আমরা কিন্তু এই ট্যাক্স ভ্যাটের প্রয়োগ পাবো। এবার একটু দেখি, এখানে ক্লিক করি, এই দেখেন আমরা যেগুলো অ্যাড করছি এখন কিন্তু সেইগুলো আছে, যে ভ্যাট 10%, জিরো রেটেড ট্যাক্স 0%, ট্যাক্স এক্সাম্পটেড এটাও 0, গ্রুপ ট্যাক্স সেলসের ক্ষেত্রে 25, নো ভ্যাট এটাও 0 আছে, মানে এখানে নো ভ্যাট বলতে এটা একটা রয়ে গেছে, এটাও আমরা হয়তো অফ করতে পারি। ট্যাক্স 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 15%, আর নো ভ্যাট ইজ যেটা রয়ে গেছে এটাও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। নো ভ্যাটটা যে কই, ও এইখানে 1 নাম্বার পেজ দেওয়া আছে, নো ভ্যাট, নো ভ্যাট, নো ভ্যাট, এই তিনটা নো ভ্যাটটা তো এখানে শো করতেছে না। যাই হোক, ওটা একটা থাকলেও আপনারা হচ্ছে নো ভ্যাট দিবেন না,